দেখো, দ্য লিভিং ওয়ার্ল্ড ক্লাস 11 এর ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার। এখানে পার্ট 1 পার্ট 2 করার দরকার নাই, তার কারণ একদিনই লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। ঠিক আছে, তো প্রথমেই দেখো, লাইফ ইজ এ ইউনিক life is a unique complex organization of molecules expressing through the chemical reaction which lead to the growth, development, responsiveness, adaptation and reproduction. এই যে লাইফ এর ডেফিনেশন দিয়েছে, আমরা প্রথমেই লিভিং আর নন লিভিং এর মধ্যে তাদের প্রপার্টি অনুযায়ী তাদেরকে আলাদা করার চেষ্টা করব। এখানে সেই বিষয়গুলোই দেওয়া আছে, পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে এর পরে। সেই জন্য আমরা লাইফ সম্পর্কে যে বিষয়গুলো সেগুলো আর বলছি না, তারপরের প্রপার্টি গুলোতে সেই বিষয়গুলোই দেওয়া আছে। তাহলে লাইফ সম্পর্কে বলছে যে কমপ্লেক্স অর্গানাইজেশন অফ মলিকিউলস এবং ইউনিক ক্যারেক্টার নিয়ে রয়েছে, এবং যেটা বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশনের থ্রু দিয়ে তাদের গ্রোথ, ডেভেলপমেন্ট, বিভিন্ন রকমের উদ্দীপনায় সাড়া দেওয়া, বিভিন্ন রকমের অভিযোজন এবং রিপ্রোডাকশন বা জনন সম্পন্ন করে, সেটাকে আমরা লাইফ বলতে পারবো। A living organism is self-replicating, evolving and self-regulating interactive system capable of responding to external stimuli. তার মানে লিভিং অর্গানিজম তাকেই বলা হবে যাদের সেলফ ক্যাপাবিলিটি বা সেলফ রেপ্লিকেবল করার ক্ষমতা রয়েছে, নিজে নিজেই প্রতিলিপিকরণ করতে পারে। এখানে মানে ডিএনএ রেপ্লিকেশন না, নিজের কপি বানাতে পারে, মানে রিপ্রোডাকশন। Evolving and self-regulating interactive system capable of responding in the external stimuli. বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেওয়া, এই ক্ষমতা থাকতে হবে। এবার দেখো, উদ্দীপনায় সাড়া দেওয়া শুধুমাত্র বাহ্যিক না, আভ্যন্তরীণের ব্যাপারও রয়েছে। কারণ শুধুমাত্র বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেওয়ার বিষয় থাকছে না, সঙ্গে আভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দেওয়ার বিষয়ও থাকছে। কারণ ধরো তুমি ফুচকা খেয়েছো, ফুচকার জল গিয়ে তোমার পেটে খুব গন্ডগোল করছে, আর তার জন্য তোমাকে বারবার যেতে হচ্ছে, তাহলে এখানে কিন্তু ইন্টারনাল স্টিমুলি কাজ করবে। অথবা তুমি খুব টেনশন করছো, সেখানে অ্যাড্রিনালিন হরমোন তোমার ভিতরের, সেখানে স্টিমুলাসের কাজ করবে। শুধু এমন নয় যে বহিস্থ উদ্দীপনায় সাড়া দেওয়ার বিষয় রয়েছে, একটা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে তার প্রপার্টি হিসাবে যে স্টিমুলাসের কথা আসবে সেটা ইন্টারনাল স্টিমুলি দ্বারাও হতে পারে। যদিও এখানে যেটা বলছে সেটাই আমরা বলছি টু এক্সটার্নাল স্টিমুলি। এবার প্রপার্টিজ অফ লিভিং অর্গানিজম, এখানে মেন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুধুমাত্র প্রপার্টি থেকে একটা কোশ্চেন আসবে, নিচে একটা কোশ্চেন প্রপার্টি থেকে আসবে। 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্টের মধ্যে যে কোনো জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। তাহলে আমরা এই প্রপার্টিজ অফ লিভিং অর্গানিজম এই নিয়ে কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনবো, হ্যাঁ। কারণ তোমার এই যে পয়েন্ট গুলো রয়েছে সেই অর্থে দেখতে খুব ছোট ছোট বিষয়, হ্যাঁ, কিন্তু এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই রয়েছে গ্রোথ বা বৃদ্ধি। গ্রোথ সম্পর্কে কি বলছে দেখো, ইট ইজ দ্য ইনক্রিজ ইন নাম্বার অ্যান্ড মাস অফ সেলস বাই সেল ডিভিশন। তাহলে সেল ডিভিশনের দ্বারা সেখানে সেলের নাম্বার অথবা মাস অফ সেল ইনক্রিজ করাবে, বাড়াবে, এটা হলো গ্রোথ। তাহলে গ্রোথ মানে সেই অর্থে সেই সেলের ক্ষেত্রে তার নাম্বার অথবা ভলিউম দুটোর মধ্যে একটা অথবা দুটোই বাড়াতে হবে, আর সেটাকে আমরা গ্রোথ বলবো। ইন প্ল্যান্টস গ্রোথ কন্টিনিউজ থ্রু আউট দেয়ার লাইফ স্প্যান। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা জানি যে ইনডিটারমিনেট গ্রোথ রয়েছে, আর অ্যানিমেলের ক্ষেত্রে ডিটারমিনেট গ্রোথ, মানে নিয়তকার হয় অনিয়তকার, এরকম বাংলা ছিল। তার মানে একটা উদ্ভিদ সারা জীবন ধরে গ্রোথ করে, মানে তার গ্রোথ দেখায়, মানে মরবার আগের পর্যন্ত সে গ্রোথ দেখায়। তাই বলে আমরা বলিনি কখনো যে আম গাছ পাইন গাছের মতো হয়ে যাবে, সেটা বলছি না। কিন্তু বিষয় হলো যে আম গাছ তার সারা লাইফ জুড়ে তার কিন্তু বৃদ্ধিটা দেখাবে, এবং সেটা সারা জীবনই। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে এই বৃদ্ধিটার হয় না। কারণ মানুষের ক্ষেত্রে যদি বলি, তাহলে হয়তো 18, 19, 20, 21, 22 হার্ডলি। আমাদের
হাইট বাড়ার বিষয় রয়েছে, তারপরে আমাদের হাইট আর বাড়বে না। এবার এইটা বাড়ার তো কোনো দিন নাই, আর এটা বাড়া আমাদের ক্ষেত্রে গ্রোথ না, এটা তো ফ্যাটের ডিপোজিশন। সুতরাং এটাকে আমরা বৃদ্ধি হিসাবে ধরবো না, গ্রোথ হিসাবে ধরবো না, আমরা শুধুমাত্র এটাকে গ্রোথ হিসাবে ধরবো। তার মানে সেই অর্থে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাণীদের গ্রোথ হয়, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেটা মানে তার থ্রু আউট দ্য লাইফ স্প্যান চলতে থাকে। In animals, growth is only up to a certain age. However, cell division occurs to replace lost cell. এমন নয় যে সেল ডিভিশন আর হবে না, মানে ধরো 20 বছর বয়স হয়ে গেল একটা মানুষের ক্ষেত্রে, তার আর লম্বায় বাড়ছে না, তার মানে এমন নয় যে তার সেল ডিভিশন হচ্ছে না, তার সেল ডিভিশন হচ্ছে। কেন? বিভিন্ন ধরনের সেল রয়েছে যারা নির্দিষ্ট টাইমস পিরিয়ডে মারা যায়, ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, এটা রয়েছে। তো এদের তো রেগুলারলি ডিভাইড করতে হবে। আবার ধরো পড়ে গেছি, সরে গেছে, কেটে গেছে, তাহলে সেখানেও রিপেয়ারিং এর কেস আছে। তাহলে এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু সেল ডিভিশনটা কন্টিনিউয়াস সারা জীবন ধরেই করতে হবে। তার মানে এমন নয় যে তার সারা জীবন বৃদ্ধি হচ্ছে, এটা নয়। বেসিক্যালি গ্রোথ ইজ দ্য ইনক্রিজ ইন মাস অ্যান্ড সাইজ, দাস মুভিং অবজেক্টস অলসো গ্রো। এখানে এই যে প্রপার্টি গ্রোথ, এই গ্রোথের ক্ষেত্রে বড় সমস্যা কি সমস্যা, যে এটা নন লিভিং অবজেক্টস এর ক্ষেত্রেও হতে পারে তার গ্রোথ। কিরকম? ধরো ধরো অনেকগুলো ওয়াটার বাবল পরস্পরের সঙ্গে মিশে একটা বড় বাবল তৈরি করলো, মাস বেড়েছে, সেই অর্থে ভলিউম বেড়েছে, তার যেমন গ্রোথ বলতে হবে। অথবা সেই টাইমের সেই কোয়াজারবেট মডেল, মাইক্রোস্ফিয়ার মডেলে ছোট ছোট কোয়াজারবেট একে একে জড়ো হয়ে বড় তৈরি করতো। অথবা ধরো হীরা, তাহলে কার্বনের ক্রিস্টালাইজ ফরম্যাট, বিভিন্ন ধরনের স্টোন যেগুলো ফর্ম করে সেগুলো সবই মিনারেলস এর ক্রিস্টালাইজ ফরমেশন, গ্রোথ। তো বডি মাস ইনক্রিজ করছে, বডি মাস বলতে ওই যে যা তৈরি হচ্ছে তার ভলিউম বাড়ছে। তাহলে সেক্ষেত্রে গ্রোথ ইজ দ্য ইনক্রিজ ইন মাস অ্যান্ড সাইজ, দাস নন লিভিং অবজেক্টস অলসো গ্রো। সারফেস অ্যাকুমুলেশন অফ মেটেরিয়ালস, এই যে বলা হচ্ছে সারফেস অ্যাকুমুলেশন অফ মেটেরিয়ালস, বিভিন্ন উপাদান এক জায়গায় গ্যাদার করে বড় হচ্ছে। So growth is not a defining properties of living organism. তাহলে একটা অর্গানিজমের ক্ষেত্রে তার ডেফিনাইং প্রপার্টি হতে পারে না, মানে সেই অর্থে সংজ্ঞার দিক দিয়ে যদি আমি বলি, বা একদম হতেই হবে এমন ক্যারেক্টার গ্রোথ নয়। কারণ গ্রোথ লিভিং এবং নন লিভিং দুটো জায়গাতেই শো করছে, সেই জন্য আমরা কখনো গ্রোথকে বলতে পারি না যে সেটা ডেফিনাইং প্রপার্টি। এই লাইনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন, যে গ্রোথ ইজ নট এ ডেফিনাইং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। আমরা এগুলোই খুঁজবো যে কোনটা ডেফিনাইং ক্যারেক্টার একটা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে। মানে গ্রোথ লিভিং এর ক্ষেত্রেও হয়, নন লিভিং এর ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে গ্রোথকে আমরা সেই অর্থে এই ধরনের প্রপার্টি বলতে পারি না। ইন লিভিং অর্গানিজমস গ্রোথ ইজ ফর্ম ইনসাইড। লিভিং অর্গানিজমে যেখানে গ্রোথ ইনসাইডলি হয়, আর নন লিভিং এ আউটসাইড গ্রোথ হয়। একটা বেসিক ডিফারেন্স রয়েছে, যে লিভিং অর্গানিজম আমাদের ক্ষেত্রে, লিভিং অর্গানিজমের ক্ষেত্রে গ্রোথটা ইনসাইডে হয়, ভিতরে হয়, দেহের ভিতরে হয়। আর যখন নন লিভিং অবজেক্টের কথা হচ্ছে তখন সেটা বাইরে থেকে হয়। বোঝা গেল? তাহলে গ্রোথ আমরা পেলাম, যেটাকে ঠিক সেই অর্থে শুধুমাত্র লিভিং প্রপার্টি বলা যাচ্ছে না। তাহলে এর পরের ক্যারেক্টারকে খুঁজতে থাকবো যে সেটা কি ডেফিনাইং প্রপার্টি। যেমন রয়েছে রিপ্রোডাকশন, বিতে রয়েছে রিপ্রোডাকশন। তার মানে একটা জীবকে জীব হতে গেলে রিপ্রোডাকশন করতেই হবে, সেটার উত্তর খুঁজবো। ইট ইজ দ্য প্রোডাকশন অফ প্রোজেনি হ্যাভিং ফিচার্স সিমিলার টু দোজ অফ প্যারেন্টস। তাহলে পিতামাতার যেমন আছে সেরকমের সিমিলার ক্যারেক্টার যুক্ত একটা প্রোজেনি বা অপত্য তৈরি করা, এটাকে আমরা রিপ্রোডাকশন বলি। অর্গানিজমস রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি অর সেক্সুয়ালি। তাহলে যে কোনো অর্গানিজম অযৌনজন অথবা যৌনজনন পদ্ধতিতে রিপ্রোডাকশন করতে পারে। জেনারেলি কি হয়, যদি একটাই অর্গানিজম রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে তখন তাকে আমরা সেক্সুয়াল বলি। আর যদি দুটো জীব যদি জননে অংশগ্রহণ করে তাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলি। যদিও এর ব্যতিক্রমী ঘটনাও দেখা যায়, যেমন একটা বডির মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এমনও গাদা গাদা ঘটনা আছে, যেখানে একটাই অর্গানিজমের মধ্যে বোথ মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গান রয়েছে।
আর গাছেদের ক্ষেত্রে তো কথাই নাই, এরকম তো গালা গালা গাছ রয়েছে যারা বাইসেক্সুয়াল ফ্লোর। সুতরাং সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে গেলে যে দুটো অর্গানিজম থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। In unicellular organisms, growth and reproduction are the same because they reproduce by cell division. তাহলে যখন একটা কোনো সিঙ্গেল সেল অর্গানিজমের কথা হচ্ছে, ধরো ব্যাকটেরিয়া, তাহলে সেক্ষেত্রে যেটাকে আমরা সেল ডিভিশন বলবো সেটা কি বলবো আমরা? রিপ্রোডাকশন। এটাই রিপ্রোডাকশন, এটাই সেল ডিভিশন। অ্যামিবার ক্ষেত্রে একই বিষয়। অ্যামিবার সেল ডিভিশন মানেই হলো অ্যামিবার রিপ্রোডাকশন, অ্যামিবার রিপ্রোডাকশন। তাহলে সেখানে সেল ডিভিশন আর রিপ্রোডাকশনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। বোঝা গেল? তাহলে ইউনিসেলুলার অর্গানিজমে যা গ্রোথ তাই কিন্তু রিপ্রোডাকশন। মেনি অর্গানিজমস ডু নট রিপ্রোডিউস, as for example mules, worker bee, infertile human couples, etc. আচ্ছা, কেউ যদি বিয়ে না করে তো রিপ্রোডাকশন কি করে হবে? তাই না? কোন একটি পুরুষ বা মহিলা যদি সারা জীবন বিয়েই না করে তাহলে কি করে হবে রিপ্রোডাকশন? তাই বলে কি সে জীব নয়? হচ্ছে না। কোন একটা মহিলা বা পুরুষ বিয়ে করেছে, তাদের বাচ্চা আসছে নাই, বাচ্চা হয়নি, তাহলে কি তারা জীব না? অবভিয়াসলি জীব। ধরো হানিবি, হানিবির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে রিপ্রোডাকশন করতে পারছে না, ওয়ার্কার যারা তারা রিপ্রোডাকশন করতে পারছে না, তাহলে জীব না? মিউজ যারা মানে হাইব্রিড, গাধা খচ্চর, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে রিপ্রোডিউস করতে পারছে না, অর্গানিজম না? এরাও অর্গানিজম। তার মানে হলো যে রিপ্রোডাকশন ইজ নট এ পারফেক্ট ডেফিনাইং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। আবারও সেম লাইনে রাগ হবে যে রিপ্রোডাকশন ইজ নট পারফেক্ট ডেফিনাইং ক্যারেক্টার বা প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। প্রথম দুটো বাদ চলে গেল। তার মানে রিপ্রোডাকশনকেও কিন্তু আমরা সেই অর্থে ডেফিনাইং প্রপার্টি বলতে পারছি না যে জীব হতে গেলে রিপ্রোডাকশন হতেই হবে, এমন নয়। নেক্সট, মেটাবলিজম। নেক্সট রয়েছে মেটাবলিজম। তাহলে এটা একটা সেল, সেলের মধ্যে সর্বক্ষণ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটছে সেটাকে বলা হয় মেটাবলিজম। তাহলে সেলের মধ্যে ঘটে চলা রাসায়নিক বিক্রিয়া যেটাকে মেটাবলিজম বলা হয়। ডাইজেশন আর মেটাবলিজম পুরো আলাদা জিনিস। ডাইজেশন মানে পরিপাক, মেটাবলিজম মানে বিপাক। তাহলে আমাদের যদি 35 থেকে 40,000 জিন থাকে, সাপোজ 35 থেকে 40,000 জিন, তার মানে দাঁড়ালো যদি আমরা মোটামুটি 30,000 জিনকেও ধরে নিই যে ওয়ান জিন ওয়ান এনজাইম, তাহলে সেক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশন করার জন্য এত এত ব্যাপার রয়েছে। তার মানে একটা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে যদি সেটা মানুষই হয়, তার সাইটোপ্লাজমের মধ্যে এবং নিউক্লিয়াসের মধ্যে ক্রমাগত ঘটে যাওয়া যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া সেগুলোকে বলা হয় এক কথায় মেটাবলিজম বা বিপাক। সেটা উপচিতি বা অপচিতি, মানে ক্যাটাবলিক অ্যানাবলিক দুরকম হতে পারে। It is the sum total of all biochemical reactions taking place inside the living organism. It is the defining features of living organism. তাহলে অ্যাসারশনিজম হোক, স্টেটমেন্ট বেসড কোশ্চেন হোক, কোনটা ডেফিনিং ক্যারেক্টার আর কোনটা ডেফিনিং ক্যারেক্টার নয় সেই দিয়ে প্রশ্ন আসবে প্রতিবার। এই জায়গা থেকে একটা কোশ্চেন আসে, সুতরাং সেই জায়গায় একটু মাথা রেখে কাজ হবে। মেটাবলিক রিয়াকশনস ক্যান বি ডেমনস্ট্রেটেড আউটসাইড দ্য বডি in cell-free system. Isolated metabolic reactions in vitro are not living things but are living reactions. মানে ধরো কোনো ল্যাবের মধ্যে সেল ফ্রি মিডিয়ামের মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশন চালানো হচ্ছে, তাহলে সেটাকে কি আমি মেটাবলিজম বলবো? না, সেটাকে মেটাবলিজম বলবো না। তার মানে এগুলোকে কোনো লিভিং, ধরো ধরো কালচার হচ্ছে, এখন সেলের মধ্যে যেমন কোনো ঘটনা ঘটছে, রিয়াকশন ঘটছে, সেলের বাইরেও কিছু রিয়াকশন ঘটছে। তাহলে সেলের মধ্যে ঘটে যাওয়া রিয়াকশন গুলোকে আমরা মেটাবলিজম বলতে পারি, কিন্তু সেলের বাইরে ঘটে যাওয়া রিয়াকশন গুলোকে আমরা লিভিং রিয়াকশন বলতে পারি, কিন্তু মেটাবলিজম না। একটা মিডিয়ামের মধ্যে, একটা কালচার মিডিয়ামের মধ্যে ধরো টিস্যু কালচার চলছে, সেক্ষেত্রে কি হয়, টিস্যুর মধ্যে সেলের মধ্যেও যেমন রিয়াকশন চলছে তেমন সেলের বাইরেও কিছু রিয়াকশন চলে। তাহলে সেলের বাইরে ঘটে যাওয়া যে রিয়াকশন গুলো সেটাকে কি আমরা মেটাবলিজম বলতে পারি? না। সেলের মধ্যে ঘটে যাওয়া কেমিক্যাল রিয়াকশন গুলোকে মেটাবলিজম বলবো, আর সেলের বাইরে যে সমস্ত রিয়াকশন চলছে সেগুলোকে লিভিং রিয়াকশন বলতে পারি, কিন্তু মেটাবলিজম না। বোঝা গেল? ইন ভিট্রো আর ইন ভিভো মানে আমরা নিশ্চয়ই জানি। ইন ভিভো মানে দেহের ভিতরে, ইন ভিট্রো মানে দেহের বাইরে। তাহলে দেহের বাইরে ঘটে যাওয়া বিক্রিয়াগুলো। তাহলে মেটাবলিজম এক্ষেত্রে আমরা পেলাম যেখানে
ডেফিনেটিং ক্যারেক্টার, এগুলো ডেফিনেটিং ক্যারেক্টার নয়। আচ্ছা, নেক্সট রয়েছে সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশন, দেখো অর্গানিজমস আর মেড অফ ওয়ান অর মোর সেলস, তাহলে ইউনিসেলুলার হতে পারে, মাল্টি সেলুলার হতে পারে। তাহলে সেক্ষেত্রে যাই হোক না কেন এক বা একাধিক সেল দিয়ে তৈরি আছে। ইট ইজ দ্য ডেফিনাইং ক্যারেক্টার ফিচার্স অফ লিভিং অর্গানিজম। অবভিয়াসলি সেল ছাড়া তো লিভিং অর্গানিজমের কোনো ব্যাপারই নেই, অস্তিত্বই নেই। সেক্ষেত্রে ভাইরাসের ক্ষেত্রে ভাইরাস লিভিং প্রপার্টি দেখাতে পারলো না, কারণ যে মিনিমাম জায়গাটা দরকার সেটা হলো 5,000 অ্যাংস্ট্রম। একটা সেল হতে গেলে মিনিমাম তার ভিতরে জায়গা 5,000 অ্যাংস্ট্রম হতে হবে, যা ভাইরাসের নেই, কোনো ভাইরাসের নেই। সেই জন্য তার মিনিমাম মেটাবলিক রিয়াকশন করাতে গেলে এই জায়গাটা প্রয়োজন, আর ভাইরাসের সেটা নেই, আর সেই জন্য ভাইরাস সেল না। তো এক্ষেত্রে যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে তার লিভিং প্রপার্টি শো করতে গেলে তাকে তার সেল থাকতেই হবে, গোদা বাংলায় একটা বা একাধিক সেল থাকতেই হবে। তো অবভিয়াসলি সেলুলার অর্গানাইজেশন বিষয়টা অবশ্যই ডেফিনাইং ক্যারেক্টার মধ্যে পড়ে। লাস্ট রয়েছে কনসাসনেস। দেখো কনসাসনেস এর ব্যাপারটা একটু ভালো করে দেখবে। ইট ইজ দ্য এবিলিটি of organism to sense their environment and respond to environmental stimuli like light, water, temperature, other organism, chemicals, pollutants, etc. তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে তাকে কিন্তু বাইরের উদ্দীপনায় সাড়া দেওয়ার মতো তার সেন্স থাকতেই হবে, বা সেই কনসাসনেস থাকতে হবে। তো সেটা হতে পারে লাইট হতে পারে, সেটা ওয়াটার হতে পারে, টেম্পারেচার হতে পারে, অন্য কোনো অর্গানিজম হতে পারে, কেমিক্যাল হতে পারে, পলিউটেন্টস হতে পারে, যে কোনো কিছুই হোক এই এক্সটার্নাল স্টিমুলাস দ্বারা তাদেরকে উদ্দীপিত হতে হবে। অল অর্গানিজমস আর অ্যাওয়ার টু দেওয়ার সারাউন্ডিংস, সো ইট ইজ দ্য ডেফিনাইং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। তাহলে আবারও একটা ডেফিনাইং প্রপার্টি পেলাম, যেটা কনসাসনেস। হিউম্যান ইজ অনলি অর্গানিজম হ্যাভিং সেলফ কনসিয়াসনেস। একমাত্র মানুষ রয়েছে যার ক্ষেত্রে নিজস্ব উদ্দীপনা যোগাবার বা নিজে নিজে ধরো মোটিভেট হচ্ছে, কেউ ধরো নিজে নিজেই মোটিভেট হলো, তো উদ্দীপনা কেউ যোগালো না, নিজে নিজেই হয়ে গেল মোটিভেট। হ্যাঁ, তো সুতরাং কোনো ঘটনা সে দেখেছে, সে মনে করেছে, নিজে নিজেই মোটিভেশন পেয়েছে, প্রচুর পড়তে আরম্ভ করলো। তাই কেউ মোটিভেশন দেয়নি বাইরে থেকে, মাও বলেনি পড়তে, আর নিজে নিজেই মনে হয়েছে না পড়া উচিত আমার, এবার করতে লেগে গেল। তো এই ধরনের ব্যাপার স্যাপার মানুষের মধ্যেই একমাত্র কাজ করে, অন্য কোনো অর্গানিজমের কাজ করে না। সেই জন্য এখানে বলা আছে যে হিউম্যান ইজ দ্য অনলি অর্গানিজম হ্যাভিং সেলফ কনসিয়াসনেস। ঠিক আছে, বা এটাও ভাবতে পারো যে কানে মোবাইল নিয়ে রাস্তা পার হলে আমি চাপা পড়তে পারি, এটা তো সেলফ কনসিয়াসনেস। ঠিক আছে, এবার তুমি বলো স্যার বাঘও তো এরকম করেই ভাবে, হরিণও তো স্যার এরকম করেই ভাবে যে আমি বাঘের কাছাকাছি যাবো না, তাহলে খেয়ে নেবে। এরকম ভাবে নয়, ওই জন্য প্রথম উদাহরণটাই ঠিক ছিল, বেশি উদাহরণে যাবো তো গন্ডগোল পাকাতে আরম্ভ করে দেবে। সোজা বাংলায় হলো 5টা প্রপার্টি আছে, তার মধ্যে দুটো প্রপার্টি, প্রথম দুটো প্রপার্টি ডেফিনাইং ক্যারেক্টার না, থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম কেস আর কি, বা নন লিভিং এও আছে, লিভিং এও আছে, এরকম ব্যাপার। তবে পরের তিনটে মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন এবং কনসাসনেস, এই তিনটে প্রপার্টি তাদের ক্ষেত্রে ডেফিনাইং ক্যারেক্টার, এইটুকু মনে রাখতে হবে। ওকে, সেম লাইন দেবে আর তোমাকে ধোকা দেবে, এরম দেবে, গ্রোথ ইজ এ ডেফিনাইং প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস। হলো, নটটা আউট করে দিল, দিয়ে ব্যাস ওই লাইনটা এনে দিল। তাহলে এই নটে যদি তুমি নট হয়ে যাও তাহলে মুশকিল হয়ে যাবে। সুতরাং এই জায়গাতেই খেয়াল রাখার ব্যাপার রয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে খুব ভালো করে মন দিয়ে কোথায় নট আছে আর কোথায় নট নেই সেই জায়গাগুলো মাথায় রেখে কিন্তু কাজ, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। নেক্সট রয়েছে ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড। তাহলে লিভিং ওয়ার্ল্ড এর ক্ষেত্রে তার ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা, মানে জীব বৈচিত্র্যতা কিরকম কি আছে, কিছু ডেটাবেস ব্যাপার স্যাপার আছে, তারপরে আমরা পড়ানোর জায়গাতে আসবো। The number and types of organization present on earth refer to diversity. দেখো ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা বা বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্যতা বলতে বোঝায় যে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে পার্টিকুলার সময়ে বিভিন্ন অর্গানিজমের মধ্যে যে বৈচিত্র্যতা রয়েছে তাকে জীব বৈচিত্র্যতা বলা হয়। সময়কে পার্টিকুলার করতে হবে, এরিয়াকে পার্টিকুলার করতে হবে। এখানে আর্থের উপর বলা আছে, সেই অর্থে
বায়োম দেওয়া আছে একবারে, হ্যাঁ, বায়োডাইভার্সিটির থেকেও বড় অর্থে বায়োম দেওয়া আছে। দ্য নাম্বার অফ স্পিসিস ডেসক্রাইবড ইজ 1.7 to 1.8 মিলিয়ন। এখনো পর্যন্ত যত প্রজাতি আবিষ্কার হয়েছে তার সংখ্যা 1.7 থেকে 1.8 মিলিয়ন পর্যন্ত, ঠিক আছে। ট্যাক্সোনমি ইজ দ্য স্টাডি অফ আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার অফ অর্গানিজমস। ইউনিট 1 বোর্ডের জন্য যতটা কম ইম্পর্টেন্ট ছিল, নিজের জন্য ঠিক ততটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুতরাং সেই জায়গায় মাথায় রেখে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে, ঠিক আছে, যে এই ইউনিট কিন্তু যতই বোরিং লাগুক, সেই অর্থে নিট বা এগ্রিকালচারে কোনো ছাড়ছড় নাই। এই ইউনিট থেকে ভালো রকমের কোশ্চেন আছে, ঠিক আছে। তো ট্যাক্সোনমি, তার যদি বিভিন্ন কম্পোনেন্টস এর কথা বলি, কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি, তাহলে সেক্ষেত্রে প্রথমে রয়েছে আইডেন্টিফিকেশন, দেন ক্লাসিফিকেশন, দেন নোমেনক্লেচার, দেন এনসিইআরটি তে নাই, আমরা অ্যাড করছি একটু ডকুমেন্টেশন। বোরিং যাতে না লাগে, গল্প করে করে বলবো, তাহলে মনে হয় বুঝতেও সুবিধা হবে। দেখো, ধরো কোন একটা সায়েন্টিস্ট কোন একটা অর্গানিজমকে ভাবছে যে এটা পৃথিবীতে কেউ এই নিয়ে মানে ডেসক্রাইব করেনি, আবিষ্কার করেনি, তিনি ভাবছেন যে এটা আমি আবিষ্কার করতে চলেছি বা করব, তিনি ভাবছেন। এবার তার ভাবলেই তো হবে না, তাকে আগে শিওর হতে হবে এই সম্পর্কে যে পৃথিবীর কোনো প্রান্ত থেকে কোনো বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেনি, এবং এটা কিন্তু মোস্ট ডিফিকাল্ট একটা কাজ। কেন? আজকের দিনে অনেক উপায় আছে, গুগল আছে, লেন্স আছে, কত কিছু আছে, যেখানে ওটা ধরে ছবি তুলে দিলেই ও সেরকম টাইপের সমস্ত জিনিসপত্রকে দিয়ে দেবে, খুব সোজা ব্যাপার। কিন্তু এর আগে পর্যন্ত যখন এইসব ছিল না, 5-10 বছর আগেও যখন এসব ছিল না, তখন কিন্তু মানুষকে যথেষ্ট পরিমাণে খেটে তারপরে কিন্তু এই সমস্ত উদ্ধার করতে হতো, যে আগে কোনো বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেছেন কি করেন, কি করে। যদি উদ্ভিদের বিষয় হয় তাহলে বটানিক্যাল গার্ডেন, হার্বেরিয়াম, হার্বেরিয়াম সিড। যদি জু মানে প্রাণী সংক্রান্ত কোনো বিষয় হয় তাহলে জুলজিক্যাল গার্ডেন, ইভেন ক্রায়ো ব্যাংক, ক্রায়োবিজার্ভেশনে ক্রায়ো ব্যাংক, এইসব জায়গাতেও হেল্প নিতে হয়েছে। এছাড়াও বিভিন্ন রকমের ডকুমেন্টস, আগেকার পেপারস, বই, যত যেভাবে মানে বিষয় হলো তুমি যেভাবে খুঁজো খুঁজোগা, কোনো অসুবিধা নাই, যেন আগে কেউ আবিষ্কার না করে থাকে। কেন? কারণ একটা প্রজাতি আবিষ্কার করতে কারোর 5 বছর, 7 বছর, 10 বছর, 15, 20, 30 বছর লেগে যায়, সারা জীবন লেগে যায়। তাহলে একটা কোনো প্রজাতি নিয়ে কাজ করছে, 30 বছর পর সে আবিষ্কার করতে চলেছে, আর তারপরে কোন একটা দেশ থেকে বললো এটা তো আমি 30 বছর আগে আবিষ্কার করে বসে আছি, আপনি কি করছেন? তা বুঝতে পারলে, জীবনটা শেষ হয়ে গেল, তাই না? 30 বছরের জীবন, গোটা জীবনটাই লেগে গেল এমন একটা কাজে যার কোনো মানেই নাই, কারণ অলরেডি সেটা আবিষ্কার করেই ফেলেছে কেউ অনেক আগে। এটা একটা বিশাল ভাইটাল একটা পয়েন্ট, যে যে জায়গা থেকে কাজটা শুরু করছি সেখানেই যদি আমি যত্ন না নিই, বেশি করে আইডেন্টিফাইং ক্যারেক্টার বা যে সমস্ত ক্যারেক্টার তাকে খুঁজতে সাহায্য করবে সেই সমস্ত ক্যারেক্টার নিয়ে যদি আমি ভালো করে সার্চ না করি, তাহলে গোটা কাজটাই বেকার হয়ে যাবে। বোঝা গেল? এই জিনিসটি হলো আইডেন্টিফিকেশন, কোথাও কোথাও ক্যারেক্টারাইজেশন এসব বলা হয়, ঠিক আছে, মানে তার ক্যারেক্টারকে খুঁজে বের করা এবং তাকে আইডেন্টিফাই করা। এবার ধরো আইডেন্টিফাই করে দেখা গেল যে এইরকম কোনো অর্গানিজমের ডেসক্রিপশন কোথাও নেই, মানে এটা আগে আবিষ্কার হয়নি, তাহলে সেক্ষেত্রে তাকে নির্দিষ্ট একটি সিস্টেমের মধ্যে তাকে রাখতে হবে, যেটাকেই আমরা বলি ক্লাসিফিকেশন, যেটাকে আমরা বলি ক্লাসিফিকেশন। ওকে, এবার ক্লাসিফিকেশন যখন করি আমরা পার্টিকুলার কিছু বেসিস অবলম্বন করে ক্লাসিফিকেশন করি, এবং জেনারেলি ধরো লিনিয়াসের ক্লাসিফিকেশনের উপর বেস আমরা যথেষ্ট পরিমাণে করি ওভারঅল ক্লাসিফিকেশনে,
কারণ তাকে আমরা বাবা বলে মানি, তাই তো, ট্যাক্সোনমির জনক বলে মানি। সুতরাং সেখানে যে লিনিয়ার হায়ারার্কি আছে, যে 7টা স্টেপে তিনি ডেসক্রাইব করেছিলেন, কিংডম, ডিভিশন অর ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পিসিস, এই 7টা ক্যাটাগরিতেই তিনি ভাগ করেছিলেন। তো সেখানে ভাগ করার ক্ষেত্রে ওই বিষয়গুলো তো আমরা পরে আসছি। এখন বিষয় হলো এই যে ক্লাসিফিকেশন করার জন্য যেগুলোকে ইউজ করা হয় সেগুলোকে বলা হয় ট্যাক্সোনমিক কি, চাবি। কি ট্যাক্সোনমিতে ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। ধরো এরকম যে কোন একটি অর্গানিজম, দেখো আজকের দিনে দাঁড়িয়ে কেউ একজন গোটা কিংডম আবিষ্কার করবে এমন তো হবে না। এখনো পর্যন্ত আমরা মানছি যে 1.7 1.8 মিলিয়ন মাত্র জীব পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো মানুষ পৌঁছাতে পারেনি। তো সেখানে আরো অনেক অর্গানিজম পৃথিবীতে আছে, আরো অনেক আবিষ্কার হবে আমরা মানলাম। তবু আমরা এটা মানতে কেমন একটা অস্বস্তি হচ্ছে যে এটা গোটা কিংডম আবিষ্কার করবে কেউ, মানে এমন হবে না নিশ্চয়ই। কোনো এক বা একাধিক প্রজাতি আবিষ্কার করতে পারে, কিন্তু কিংডম, ক্লাস, ডিভিশন বা ফাইলাম এই লেভেলে কেউ কিছু আবিষ্কার করবে এমন আমরা এখন আর ভাবছি না আপাতত, পরে যা হবে হবে। তাহলে সেই অর্থে যদি একটাই অর্গানিজম হয় তাহলে কোথাও একটা নিচের দিকে সে প্লেসমেন্ট পাবে, নো ডাউট, উপর দিকে না নিচের দিকে প্লেসমেন্ট পাবে। তাহলে যে বৈশিষ্ট্যগুলোকে ধরে তাদেরকে আলাদা করা হয় বা তাদেরকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া যায় সেটা হলো কি। ধরো ধরো আমার কাছে যে অর্গানিজমটা নিয়ে আমি স্টাডি করছি সেই ক্যারেক্টার গুলোর মধ্যে দেখা গেল এই জায়গায় ক্যারেক্টারে ম্যাচ করছে, তাহলে ওর আন্ডারেও প্রবেশ করলো, বাকি 3টে জায়গায় বাদ চলে গেল। যে জিনিসটাকে ইউজ করলাম আমরা সেটা হলো কি, যাই হোক না কেন, ধরো আমি বলছি, হ্যাঁ, ধরো আমরা যখন অনলাইন অনলাইন শপিং সাইটে যাই তখন আমরা কি করি, আমরা ফিল্টার অ্যাড করি। যে ফিল্টারে প্রথম কি থাকে, রেট, দাম, প্রাইস, লোয়েস্ট টু হাইয়েস্ট। ভীষণ পছন্দ জিনিস আমাদের, যে লোয়েস্ট টু হাইয়েস্ট দেখাবে, সবচেয়ে কম দামি জিনিসগুলো দেখাবে আগে, আর বেশি দামের গুলো আমাদের নয়, ওগুলো অন্য কাউরি হলো। কিন্তু আমরা ওই জায়গায় স্যাক্রিফাইস করলেও আমরা কিন্তু রেটিং এ স্যাক্রিফাইস করি না। 4 আর 5 রেটিং, 4+5 মানে রেটিং যেগুলো আছে, 4 স্টার 5 স্টার রেটিং যেগুলো আছে, তুমি রেটিং এ আবার ফিল্টার অ্যাড করলে, কম দামের মাল নেবো কিন্তু ভালো রেটিং নেবো, মানে এদিকে আমার কোয়ালিটি ভালো, মানে আমি স্ট্যান্ডার্ড লোকজন। এরপর ধরো আবার তুমি ব্র্যান্ড অ্যাড করছো, ধরো রিবক থেকে আরম্ভ করে ভালো ভালো কোম্পানি ব্র্যান্ড তুমি অ্যাড করলে, রিলায়েন্স এটা ওটা সেটা অ্যাড করলে, মানে আবার একটা ফিল্টার অ্যাড করলে, বোঝা গেল। মানে এতেও তোমার শখ মেটে নাই। এখন তুমি আবার ধরো জুতো খুঁজছিলে, যে এবার কালার দিয়েছো যে তোমার পিঙ্ক কালারই জুতো লাগবে, দিয়ে এলো নো রেজাল্ট ফাউন্ড। এত কিছু লাগালে হয়? এরপর তো ওটাই দেখাবে না, নো রেজাল্ট ফাউন্ড, দিয়ে ইউ মে ব্রট, দিয়ে নিচে আবার অপশন দেবে গাদা গাদা, তাই না? তো কিছু করার নেই, আমরা ওইসব নিয়ে আলোচনা করতে চাইছি না, তো গল্পের জন্য বললাম। আমি বলছি এই যে ফিল্টার গুলোকে আমরা অ্যাড করছিলাম না, এগুলো কি, এগুলো ট্যাক্সোনমির কি। হ্যাঁ, সেই অর্থে প্যারামিটার। ট্যাক্সোনমির কি এগুলো, যে যার উপর বেস করে আমরা তাকে নির্দিষ্ট জায়গায় প্লেস করছি। ঠিক সেকেন্ড স্টেপে দেখো ওই একই বিষয়, যে বাকি 3জন বাদ চলে গেল, একজনের আন্ডারে চলে এলো ওই কোন একটা কি ধরে, আবার ধরো 3টের মধ্যে একটাতে এলো ওরকমই কোনো কি ধরে, তারপরে আবারও আবারও আবারও, এইভাবেই কিন্তু যার উপর বেস করে, যে বেসিসের উপর বেস করে এটা করা হচ্ছে সেটা হলো কি। বোঝা গেল ট্যাক্সোনমি কি কি। এইভাবে না না প্রচুর আছে বলছি, এইভাবে একটা অর্গানিজমকে ক্লাসিফাই করা হয়। তাহলে ক্লাসিফিকেশন হলো, এরপর তার একটা ভালো নাম দিতে হবে। রাম শ্যাম যদু মধু ভালো নাম নয়, বেশ আধুনিক নাম দিতে হবে নাকি? না না এরকম না, নামকরণ হবে সাইন্টিফিক। সেক্ষেত্রে সাইন্টিফিক নামকরণের প্রচুর প্রসিডিওর আছে, সেগুলো আমাদের সিলেবাসে নেই, সুতরাং আমরা অযথা সেই নিয়ে বেশি মাথামাথি করবো না। দু একটা উদাহরণ বলে ছেড়ে দেবো। ধরো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে ইন্ডিয়া মানে ইন্ডিকা, এটা তো ল্যাটিনে ইউজ করা হয়েছে, ইন্ডিয়া, তাই ইন্ডিয়ার প্রজাতি, সেই জন্য ওকে বলা হচ্ছে ইন্ডিকা। ধরো অ্যাকোয়াটিকাস,
কোনো একটা অর্গানিজমের ক্ষেত্রে লেখা রয়েছে তার স্পিসিস কে অ্যাকোয়াটিকাস, তার মানে সে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে জন্মগ্রহণ করে বা জন্মায়। তো এই ধরনের বিভিন্ন বেসিস, কারোর হ্যাবিটেট হতে পারে, কারোর প্লেস হতে পারে, কোনো পপুলার স্থানের নাম হতে পারে, কোনো বিজ্ঞানী তার তার স্যারের নাম, মানে বিভিন্ন জায়গায় এই সমস্ত রুলস রেগুলেশন আছে সাইন্টিফিক নামকরণ করার ক্ষেত্রে, আমাদের সিলেবাসে নাই, সুতরাং আমরা বেশি মাথা ঘামাবো না। 4 নম্বর পয়েন্ট যেটা ডকুমেন্টেশন, সেটা আমাদের বইয়ে নাই, এনসিইআরটি তে নাই, আমরা বলবো, শুনবো, তারপরে ভুলবে মনে রাখবে, যা করবে করবে। সেটা হলো, দেখো ভেবে দেখো, এই যে প্রথম আমরা আইডেন্টিফিকেশন করছিলাম, তো মেন আইডেন্টিফিকেশনের জায়গা কোথায় ছিল? সেটা হলো আগেকার বিজ্ঞানীদের পেপার্স, আগে যারা কাজ করে গেছে তাদের পেপার্স। তাহলে আমি যদি আমার আবিষ্কারের পেপার্স না রেখে যাই অ্যাজ এ ডকুমেন্ট, তাহলে পরের বিজ্ঞানী তো সেই একই ঝামেলায় পড়ে যাবে। তার মানে যে প্ল্যান্ট স্পিসিস ও অ্যানিমাল স্পিসিস কে ধরে আমরা আলোচনা করলাম, আমরা আবিষ্কার করলাম, সেই স্পিসিসটাকে অ্যাজ এ টাইপ স্পেসিমেন তাকে প্রিজার্ভ করতে হবে। সেটা উদ্ভিদ হোক, প্ল্যান্ট হোক, উদ্ভিদের ক্ষেত্রে সরি উদ্ভিদ হোক, প্ল্যান্ট হোক, অ্যানিমেল হোক, প্ল্যান্টের ক্ষেত্রে হার্বেরিয়াম সিটের মধ্যে, অ্যানিমেল হলে তাকে জুলজিক্যাল গার্ডেনে কোনো একটা মিডিয়ামের থ্রু দিয়ে তাকে প্রিজার্ভ করতে হবে, এবং সমস্ত পেপার ওয়ার্ক সেটা পাবলিশ করতে হবে, এবং তাকে ডকুমেন্টস হিসাবে রাখতে হবে। আগের বিজ্ঞানীদের করে যাওয়া কাজটা তোমার কাছে ডকুমেন্ট, তোমার কাছে আইডেন্টিফিকেশনের বেসিস হলো আগের বিজ্ঞানীদের পেপার। দেখো তুমি ধরো, আমি কথাই বলছি, তুমি পিঁপড়ের মতো কোন একটি প্রাণীকে নিয়ে আবিষ্কারের চিন্তা ভাবনায় আছো, তুমি নিশ্চয়ই হাতি ঘোড়াকে নিয়ে ওইসব নিয়ে ঝামেলায় যাবে না, স্বাভাবিক ব্যাপার। তাহলে তুমি সেই লেভেলের অর্গানিজমকে নিয়েই না স্টাডি করছো, যে লেভেলের অর্গানিজম তুমি আবিষ্কার করার চেষ্টা করছো। তো সেই জায়গাতেই হলো যে তোমার ডকুমেন্টেশন পরের কোনো বিজ্ঞানীর কাছে আইডেন্টিফিকেশনের টপিক, এই হলো বিষয়, মানে প্রমাণ রাখতে হবে, হলো। এটা হলো ট্যাক্সোনমি কম্পোনেন্টস, ট্যাক্সোনমিতে এই কম্পোনেন্টস গুলো আছে। এবার বিষয় হলো সিস্টেমেটিক্স কি। সিস্টেমেটিক্স কিন্তু ট্যাক্সোনমির থেকে খুব ছোট্ট জায়গা। সেখানে কি বলা হচ্ছে, সিস্টেমেটিক ডিলস উইথ ইভলিউশনারি রিলেশনশিপ অ্যামং অর্গানিজমস। তাহলে শুধুমাত্র যে বিভিন্ন ধরনের অর্গানিজম এলো তাদের মধ্যে যে রিলেশনশিপ, সেটাকে সিস্টেমেটিক্স বলা হয়। মানে ধরো এখানে 3টে অর্গানিজম এসছে, এদের একে অপরের সঙ্গে যে সম্পর্ক, এদের একে অপরের সঙ্গে যে রিলেশন, সেটাকে বলা হয় সিস্টেমেটিক্স। মানে সেটাকে স্টাডি করা হয় যেখানে, সেটা হলো সিস্টেমেটিক্স। তার মানে ট্যাক্সোনমি সেই অর্থে অনেক বড় জায়গা, আর সিস্টেমেটিক্স শুধুমাত্র ক্লাসিফিকেশনকে বেস করে। এটা হলো ট্যাক্সোনমি, আর শুধু ক্লাসিফিকেশনের উপর বেস করে আসছে সিস্টেমেটিক্স। সেই অর্থে সিস্টেমেটিক্স অনেক ছোট, মানে তার যে এরিয়া, মানে স্কোপ, আলোচনা করার যে স্কোপ, সেটা অনেক ছোট। আবারও বলছি, ক্লাসিফিকেশন করার পর একটা অর্গানিজমের সঙ্গে আরেকটা অর্গানিজমের যে সম্পর্ক, যে ইভলিউশনারি ট্রেন্ড, সেগুলো নিয়ে আলোচনা করা হয় যে ব্রাঞ্চে, তাকে বলা হয় সিস্টেমেটিক্স। তাহলে ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স দুটি আলাদা বিষয়। তবে এটা বলতে পারো সিস্টেমেটিক্স ট্যাক্সোনমির একটা পার্ট। ট্যাক্সোনমি অনেক বড় বিষয়, অনেক বড় বিষয় বলতে আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, ডকুমেন্টেশন, এত কিছু বিষয় রয়েছে। আর সেখানে সিস্টেমেটিক্স ক্লাসিফিকেশনের একটা ছোট পার্ট, যেখানে ইভলিউশনারি ট্রেন্ড খোঁজা হচ্ছে বিভিন্ন অর্গানিজমের মধ্যে। বোঝা গেল কি সিস্টেমেটিক্স আর কি ক্লাসিফিকেশন। সিস্টেমা ন্যাচুরি ইজ দ্য বুক রিটেন বাই লিনিয়াস, সবাই জানে সিস্টেমা ন্যাচুরি লিনিয়াসের বইয়ের নাম নয়, বইয়ের নাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বেসিস প্রসেস অফ ট্যাক্সোনমি অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। দেখো ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার অলরেডি আমরা আলোচনা করেছি। এবার এই যে আগেই বলছিলাম, দেখো ক্যারেক্টারাইজেশন এবং আইডেন্টিফিকেশন, এই দুটো জায়গাকে আমরা একটা জায়গাকে পাঞ্চ করে আইডেন্টিফিকেশন বলে লিখেছি। আমরা বলার সময় বললাম, দেখবে তুমি একটু পিছনে গিয়ে দেখতে পারো, যে আমরা বলছিলাম যে বিভিন্ন ক্যারেক্টারকে ধরে বের করা, সেটা ক্যারেক্টারাইজেশন, আর তারপরে তাকে অন্য জায়গার সঙ্গে ম্যাচ করি আইডেন্টিফাই করা, এটা আইডেন্টিফিকেশন। তো দুটোকে এক জায়গায় পাঞ্চ করেও লেখা যায়, কোনো অসুবিধা নাই। তো বাকিগুলো তো আলোচনা করা হয়ে গেছে। নেক্সট আমরা যেটাই আসবো, সেটা হলো বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাইনোমিয়াল
নোমেনক্লেচার। এনসিআরটি লাইন বাই লাইন তোমরা কিন্তু ফাঁকি না মেরে পড়তে থাকো, র্যান্ডামলি পড়তে থাকো, দেখতে দেখতে পরীক্ষা চলে আসবে, সময় কিন্তু বেশি পাবে না, সুতরাং সেই লেভেলে পড়াশোনাটা হবে। বাইনোমিয়াল নোমেনক্লেচার যাকে বলা হয় দ্বিপদ নামকরণ, তাই তো, ইটস প্রপোজড বাই লিনিয়াস। Botanical names are based on the rules of the International Code for Botanical Nomenclature, and zoological names are based on the International Code for Zoological Nomenclature. মজার বিষয় হলো ছেলেরা যে জায়গায় ভুল করবে, ফরের জায়গায় ভালো করে মার্ক করে রাখো, ফর এটা অফ হবে, ঠিক আছে, ছেলেটা ভুল করার জন্য এটা অফ হয়ে যাবে, আর তখনই কিন্তু ছেলেটা ভুল করবে। সেম জিনিস দেবে, কিচ্ছু না, বলবে এত সোজা কোশ্চেন আমাকে দিয়েছে, তুমি ভেবে উঠতে পারবে না মাঝে মাঝে যে এত সোজা কোশ্চেন সত্যি আমাকে দিয়েছে। হ্যাঁ, বেশি সোজা হয়ে গেলে আবার ডাল মে কুচ কালা হয় এমন ভাবতেই হতে পারে। অত না বকে সোজা কথায় ফরের জায়গাটা ভালো করে গোল করে রাখো, এটা যেন কখনো অফ না হয়ে যায়, কারণ এটা দিয়েই তোমাকে মানে সেই অর্থে ঘোল খাওয়াবে আর কি। হ্যাঁ, যাই হোক, ইউনিভার্সাল রুলস ফর বাইনোমিয়াল নোমেনক্লেচার, কি কি রুলস রয়েছে দেখো। ল্যাটিন ভাষায় লিখতে হবে, ও এটা হয়েই থাকে। দেখো, ক্যারোলাস লিনিয়াস, হ্যাঁ হ্যাঁ, তো ক্যারোলাস লিনিয়াস তিনি অ্যাকচুয়ালি ল্যাটিনের, তো তার ভাষার প্রাধান্যতা পাবে, এটা স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ তাই না, তিনি আবিষ্কার করেছেন তো তার জোর খাটবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এবার ব্যাপার হলো যে সারা পৃথিবী তো ল্যাটিন ভাষা জানে না, এটাও মানতে হবে। সারা দেশ, সারা পৃথিবী ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভাষা জানে সেটা হলো ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রায় সব কান্ট্রি কম বেশি ইংলিশকেই ফলো করে। তাহলে ল্যাটিন ভাষায় লিখতে পারলে ভালো, আর না পারলে ছেড়ে দাও, তাহলে ইংরেজিতে লিখতে হবে। ইংরেজিতে লেখার সময় সেটা ইটালিকে লিখতে হবে। কি ঝামেলা করবে দেখো ছেলেরা, কোথায় মানে সোজা সোজা জায়গায় কোথায় ভুল করে, আমি শুধু শুধু ভুলগুলোকে দেখাচ্ছি। সাইন্টিফিক নেমস আর ইন ইটালিক্স, ব্যাস, ছেলে লাফি লাফি দাগিয়ে চলে এসছে, হ্যাঁ ঠিক করেছি, বোঝা গেল, সাইন্টিফিক নেমস আর ইন ইটালিক্স। সে বোঝার চেষ্টাই করলো না বা বুঝলোই না ভালো করে যে কি বললো। তাহলে ল্যাটিন ভাষায় লিখতে হবে, লিখতে হবে মানে এমন নয়। দেখো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ভালো করে ভেবে দেখো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তো ইন্ডিয়ার যদি প্রজাতি হয় ইন্ডিয়া লিখতে পারতো, ইন্ডিকা কেন ল্যাটিন? এই লিখতে হবে মানে ওরকম নয় যে ল্যাটিন ভাষা দিয়ে লিখবো, তার প্রোনাউন্সিয়েশন ল্যাটিন, ল্যাটিনই আছে। হ্যাঁ, তো আমি আবারও বলছি, নাম লেখার ক্ষেত্রে ভাষাটা বিষয় নয়, তার প্রোনাউন্সিয়েশনটা বিষয় আছে, ঠিক আছে। দেখো, বাংলায় লেখো, ইংরেজিতে লেখো, যাতেই লেখো, সেই কিন্তু ইন্ডিকাই লিখতে হবে তোমাকে, ইন্ডিয়া না। অ্যাকোয়াটিকা, নট অ্যাকোয়াটিক। তাহলে যে অ্যানিমাল বা প্ল্যান্টটা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকছিল তার জন্য তার অ্যাকোয়াটিকা নাম হয়েছে, তাকে তো অ্যাকোয়াটিক দিতে পারতো, কিন্তু তা না দিয়ে অ্যাকোয়াটিকা দেওয়া হলো, কারণ এটা ল্যাটিনের প্রোনাউন্সিয়েশন। বোঝা গেল কি বললাম? তাহলে প্রোনাউন্সিয়েশন হবে বা নাম হবে সবসময় ল্যাটিনে। যদি ল্যাটিনাইজড ফরম্যাটে না লেখা যায় তাহলে সেটা ইংলিশে লিখতে হবে, এবং সেটা ইটালিক্সে লিখতে হবে, মানে বাঁকা হরফে। আমরা আজকের দিনে মোবাইল এই সব দিয়ে দিয়েছে, সুতরাং কার কাছে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ আছে এটা জানারও দরকার নাই, সবাই জানে বোল্ড, ইটালিক আর আন্ডারলাইনের মানে এখন মোবাইলেই অ্যাভেলেবেল। তাহলে সেক্ষেত্রে ইটালিক্সে লিখতে হবে। এবার তুমি ধরো ইংরেজিতে লিখছো আর হাতে লিখছো, তখন আবার ওই স্টাইল মারার দরকার নেই টানা হাতে, ওটার কোনো মানেই হয় না। একমাত্র প্রিন্টিং ফরম্যাটই ওটা ইটালিক্স হবে, তুমি হাতে করে ইটালিক্স করে দিতে পারো না। তুমি হাতে লিখলে ভদ্রভাবে লেখো যেমন লিখছো, তলায় আলাদা আলাদা করে আন্ডারলাইন করতে হবে। ধীরে ধীরে ছেলেমেয়েরা পর্যন্ত একই জিনিস করে, এই হয়ে গেল আন্ডারলাইন, টেনে আন্ডারলাইন। বুঝতে এরকম লাগলেও মনে হয় যে এইসব আবার কেউ করে, এসব করে গাদা গাদা, অভিজ্ঞতা বলছে। এবং আন্ডারলাইন মানে আন্ডারলাইন, নট ডিজাইন, নট ডিজাইন। হ্যাঁ, যাই হোক, তোমাদের দরকার পড়ছে না, কারণ তোমাদের তো আর লিখতে হবে না, তোমাদের তো জাস্ট অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা, আন্ডারলাইন করতে হবে সেপারেটলি। দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ জেনাস, দ্বিপদ নামকরণ, তাই তো, তাহলে সেখানে দুটো পদকে ব্যবহার করা হয়েছে, তাহলে সেই পদগুলোকে আগে জানতে হবে।
আর সেই জন্য লিনিয়ার হায়ারার্কিকে আগে জেনে নিতে হবে একবার। দেখো, কিংডম, তার নিচে ডিভিশন, প্ল্যান্ট হলে আর অ্যানিম্যাল হলে ফাইলাম, তার নিচে ক্লাস, তার নিচে অর্ডার, তার নিচে ফ্যামিলি, তার নিচে জেনাস, আর তার নিচে স্পিসিস। এই হলো হায়ারার্কি। যদিও অ্যারোটা এদিকে না দিয়ে এদিকে দেওয়া সায়েন্টিফিক। এই হলো লিনিয়াসের দেওয়া হায়ারার্কি। হায়ারার্কি শব্দের অর্থ অ্যাকচুয়ালি সিঁড়ি বা স্টেয়ারকেস। তাহলে দেখো, এরকম ফ্ল্যাট লেখা উচিত না। সেই অর্থে যেমন করে লেখা আছে বেঁকিয়ে 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 গিয়ে একটার পর একটা সিঁড়ির মতো করে এইভাবেই লেখা উচিত, এটাই নিয়ম। তো এখানে শেষ দুটো পদকে ব্যবহার করা হয়েছে, সেই জন্য এর নাম বাইনোমিয়াল নোমেনক্লেচার। ঠিক আছে, দ্বিপদ নামকরণ। তাহলে পদের একটা হলো জেনাস, একটা হলো স্পিসিস, ম্যাঙ্গিভেরা ইন্ডিকা। ম্যাঙ্গিভেরা জেনাস আর স্পিসিস হলো ইন্ডিকা। এখন বিষয় হলো যেগুলো আছে সেগুলো বলে নি, তারপর আমরা বলছি এক্সট্রা জিনিস। The first word is genus name, মানে generic name, and second word is a species name or specific epithet. As for example, Homo sapiens represents the name genus, and species sapiens represents the species name. The genus name starts with capital and small, বাকিগুলো সব small, এগুলো সবাই জানে, এগুলো নিয়ে সময় নষ্ট করার কিছু নাই। The name of the author in abbreviation form appears at the end of biological name, as for example Mangifera indica, Linnaeus. তাহলে যে আবিষ্কার করেছে সেই বিজ্ঞানীর নাম অ্যাব্রিভিয়েশন ফর্মে দেওয়া যেতে পারে। মানে এখানে লিনিয়াসের লিন। দেখো, আমরা এটুকু তো বুঝতেই পারছি, ক্যারোলাস তার নাম ছিল, লিনিয়াস তার সারনেম ছিল, টাইটেল। ন্যাশনালি অর ইন্টারন্যাশনালি যে কোনো জায়গায় নামের থেকে সারনেম অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা শুধু বায়োলজিতে নয়, যে কোনো সাবজেক্টে। তুমি বিভিন্ন অথরের বই দেখো, সব তাদের সারনেম দিয়ে। নেম অত গুরুত্বপূর্ণ না, সারনেম বেশি গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে প্রফুল্লচন্দ্র দাস, তো প্রফুল্লচন্দ্র ইম্পর্টেন্ট না, দাস ইম্পর্টেন্ট ব্যাপার। এটা সব জায়গাতেই কিন্তু প্রযোজ্য। তাহলে সেক্ষেত্রে লিনিয়াস এই অ্যাব্রিভিয়েশন ফর্মে দেওয়া আছে। তাহলে কোনো বিজ্ঞানী যিনি আবিষ্কার করছেন তার নাম অ্যাব্রিভিয়েশন ফর্মেটে সায়েন্টিফিক নেমে লেখা যেতে পারে, অপশনাল, লেখা যেতে পারে, না লিখলেও অসুবিধা নেই। এবার ট্যাক্সোনমিক ক্যাটাগরি, যেটা নিয়ে আমরা এখানে কথা বলছিলাম, যেহেতু বাইনোমিয়াল কথা বললাম সেই জন্য আমাকে ওটা বলতে হলো। আরো দু একটা এক্সট্রা জিনিস বলে দিই বাইনোমিয়াল নোমেনক্লেচারের ক্ষেত্রে, যেমন ল অফ প্রায়োরিটি। ঠিক আছে, বাইনোমিয়াল নোমেনক্লেচারের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ল অফ প্রায়োরিটি, বাংলায় অগ্রাধিকার আইন। এটা কি? সেটা হলো, ধরো যখন নামকরণ করছেন একাধিক বিজ্ঞানী একসঙ্গে আবিষ্কার করতে পারেন কোনো জিনিস। ধরো ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে কোনো একটা বিজ্ঞানী যখন ভাবছেন যে এটা পৃথিবীর বুকে আমি আবিষ্কার করতে চলেছি, তখন হয়তো ইংল্যান্ডে বসে আরেকজন বিজ্ঞানী ভাবছেন যে এই আবিষ্কার করলাম বলে, কিন্তু জানেন না যে ভারতবর্ষ থেকে আবিষ্কার করতে চলেছে, কারণ বিষয়টা অবশ্যই লোকানোই থাকে, কেউ তার ঢাক ঢোল পিটিয়ে আবিষ্কারের দিকে জায়গায় যাবে না। তো ধরো একজন বিজ্ঞানী তার কাজে এত মত্ত, 5 বছর ধরে একটা বিষয় নিয়ে তিনি রিসার্চে আছেন, আবিষ্কারের দোরগোড়ায় দাঁড়িয়ে ধরো আবিষ্কার হয়েই গেছে, মানে তিনি বুঝেই গেছেন যে পৃথিবীতে এটা কেউ আবিষ্কার করে না, আমি করেছি, পেপার ওয়ার্কস রেডি, আর কিচ্ছু দরকার নাই, এবার শুধু পাবলিশিং এর কাজ, আর বাকি সব আমি এর মালিক আর কি, হিসাব মতো। মানে এবার ব্যাপার হলো যে দেখা গেল সেই উল্লাসে 5 বছর পর্যন্ত, এতদিন পর্যন্ত সে মানে ঘরবন্দি ছিল, না রিলেটিভ, না কোনো বন্ধু বান্ধব, হ্যান ত্যান, কোনো কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই 5 বছরের খুশিতে দেখা গেল তার সেম ফিল্ডে কাজ করা একজন বন্ধুকে তার ডাকতে ইচ্ছা হলো, কারণ উল্লাসটা তার সঙ্গেই করলে মানাবে, যে তার মর্ম বোঝে, তাই না? সেম ফিল্ডে হবে, তার মানে মর্মটা বুঝবে। যদি তার বাবাকে ডেকে আনন্দ করে, অত আনন্দ পাবে বলে মনে হয় না সে নিজে।
যদি সে সেম ফিল্ডের কাউকে ডেকে এনে আনন্দ করে মনে হয় বেশি আনন্দ পাবে। আমি গল্প করছি, এমনি কিছু না। এবার দেখা গেল সে তো জানে আমি আবিষ্কার করেই ফেলেছি, সে তো ওসব দিকে কোনো মনই নেই, সে এখন পার্টি করবার মনে মুডে আছে আর কি। হ্যাঁ, বন্ধুকে ডেকেছে, দিয়ে ধরো স্নান করতে গেছে, আর ল্যাপটপ খোলা আছে, পেপার খোলা আছে। এবার বন্ধু এসে দেখে তো চক্ষু চড়ক গাছ, কি করেছে বন্ধু। এবার ওই এখনকার যা কাজ, টুক করে শেয়ার করে নাও, শেয়ার করে নিয়ে বা একটা মেল করে নিয়ে মেলটা ডিলিট করে দিয়ে, বন্ধু আমি আসছি, হ্যাঁ কাজ পড়ে গেছে, একটু পরে আসছি বন্ধু হওয়া। এই বন্ধু তো কোনো খেয়ালই নাই, ও তো সেই আনন্দেই বসে আছে যে আমি এবার আবিষ্কার করবো, হ্যাঁ খুব মজা আমার। হ্যাঁ, সে পার্টি সার্টি করছে। এদিকে দেখা গেল তার পরের দিনই ইন্টারন্যাশনাল সায়েন্স ম্যাগাজিনে তার পেপার পাবলিশ হয়ে গেছে, এবং তার বন্ধু পাবলিশ করে দিয়েছে। মানে দাঁড়ালো সেই বন্ধুই হলো তার আবিষ্কর্তা, এ না যে 5 বছর ধরে খাটছে, সে না। এটাই হলো ল অফ প্রায়োরিটি। আমরা গল্প করে বলছি, তোমার বিষয়টা ভাবতে হবে যে পৃথিবীর বিভিন্ন কোণ থেকে একই জিনিস নিয়ে আবিষ্কার হতে পারে। তাহলে যে আগে করবে কোনো ইন্টারন্যাশনাল সায়েন্স ম্যাগাজিন, মানে এমন নয় কোনো লোকাল পত্রিকায় পাবলিশ করলাম, ইন্টারন্যাশনাল সায়েন্স ম্যাগাজিন, যেগুলো পৃথিবীর তাবড় তাবড় বিজ্ঞানীরা পড়বে সেখানে। কারণ কি, সেখান থেকেই অবজেকশন আসবে যদি আবিষ্কার হয়ে থাকে। বলবো আমি অলরেডি কবে করে বসে আছি আর তুই এখনো সায়েন্স ম্যাগাজিনে পাবলিশ করছিস। এই অবজেকশন যদি না আসে তাহলে মিটে গেল। বোঝা গেল কি বললাম? কারণ তুমি জানার, তুমি আবিষ্কারের আগে তো ঢাক ঢোল পিটিয়ে কিছু করছো না, তো তোমার শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে পাবলিশের। যদি কোনো অবজেকশন না আসে তার মানে হয়ে গেল তোমার, তুমি আবিষ্কার করছো। তাহলে এখানে যেই করুক না কেন সে, এবার দেখা গেল ভারতবর্ষ থেকে একজন করছিল, তার আগের দিন ইংল্যান্ড থেকে একজন পাবলিশ করে দিচ্ছে, কিছু করার নেই, সেই অ্যাকচুয়ালি আবিষ্কর্তা। কারণ এটাই হলো ল অফ প্রায়োরিটি, অগ্রাধিকার আইন। যে আগে পাবলিশ করবে সেই অ্যাকচুয়ালি আবিষ্কর্তা। বোঝা গেল? এটা ডাইরেক্টলি এনসিইআরটি নেই, আমরা একটু বলে দিলাম। এবার দেখো ট্যাক্সোনমিক ক্যাটাগরি যেটা আমরা বলছিলাম, এটাকে আমরা লিনিয়ার হায়ারার্কি বলে মোস্ট পপুলারলি জানি আর কি। আর সেখানে এই পরপর 7টা ট্যাক্সন, প্রত্যেকটা স্টেপকে বলা হয় এক একটা ট্যাক্সন। So classification involves hierarchy of steps in which each step represents the taxonomic category or rank. All categories together constitute a taxonomic hierarchy. A group of organization occupying a particular category is called taxon. এই যে particular category is called taxon, এক একটা, as for example class mammalia, প্রত্যেকটা। হ্যাঁ, আচ্ছা। অর্ডারের ক্ষেত্রে শেষে এলইএস, ফ্যামিলির ক্ষেত্রে সেখানে সিইএই, এগুলোকে ইউজ করা হয়। এগুলো জেনে রাখলে ভালো, কোথাও বুঝতে অসুবিধা হলে তোমাকে হেল্প করতে পারে। অর্ডারের ক্ষেত্রে শেষে এলইএস, ঠিক আছে, ফ্যামিলির ক্ষেত্রে শেষে সিইএই। হ্যাঁ, এগুলো থাকে জেনারেলি। ইচ ক্যাটাগরি অর ট্যাক্সন রিপ্রেজেন্টস এ ইউনিট অফ ক্লাসিফিকেশন। আর সেখানে ট্যাক্সন ধরে ধরে এখানে দেওয়া আছে, কিংডম অ্যানিমেলিয়া, ফাইলামের জায়গায় কর্ডাটা, ক্লাস ম্যামেলিয়া, অর্ডার প্রাইমাটা, ফ্যামিলি। দেখো এখানে একটা জিনিস বলি, যে এখানে যখন তোমার ক্লাসিফিকেশন হচ্ছে তখন এই যে 7টা ক্যাটাগরি বা ট্যাক্সন বা র্যাঙ্ক, এই 7টা র্যাঙ্ক দিয়ে খুব ভালো কিছু ফিল্টার করা যাচ্ছে না। পরবর্তীকালে দেখা গেল, বলছি লিনিয়াস পর্যন্ত যা হলো হলো, পরবর্তীকালে বিজ্ঞানীরা যখন করতে যাচ্ছেন এই ক্লাসিফিকেশন, তখন দেখা যাচ্ছে এই 7টা ফিল্টার দিয়ে খুব ভালো কাজ হচ্ছে না। কারণ 1.7 থেকে 1.8 মিলিয়ন অর্গানিজমের সংখ্যা। সেখানে দেখো হাতির সঙ্গে ঘোড়ার পার্থক্য করতে কারোরই অসুবিধা হবে না, সবাই জানে। অসুবিধা হবে যখন ছোট ছোট অর্গানিজমে যাবে, ছোট ছোট উদ্ভিদ প্রাণীতে যাবে, তখন ঝামেলা হবে। তো সেই জন্য দেখা গেল এই 7টা ট্যাক্সন এনাফ না ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। সেই জন্য তখন কি করলেন, ওপরে সুপার আর নিচে সাব অ্যাড করা হলো। মানে ডিভিশন, ধরো ফাইলাম, তাহলে ফাইলামের নিচে সাব ফাইলাম, তারপরে সুপার ক্লাস, ক্লাস, সাব ক্লাস, এইভাবে। তারপরে কিংডমের উপরে চলে যাও না, বা সুপার কিংডম, এটা নয়, এটা তো হাইয়েস্ট, তাই না? তো এই জায়গায় একটু ভাবনা চিন্তা রয়েছে যে যে 7টা ক্যাটাগরি দিয়ে বা র্যাঙ্ক দিয়ে শুরু করলেন বা ট্যাক্সন দিয়ে শুরু করলেন লিনিয়াস, এখন তার সংখ্যা প্রায় 23টা। কি করে? যে সাব সুপার হয়েছে, তারপরেও আবার কি স্পিসিস এর পর সাব স্পিসিস, তারপরে সেক্ষেত্রে ভ্যারাইটি,
তারপরে সেখানে ক্লোন, এইভাবে আরো এগিয়ে গেছে। দেখো ধরো আমি কথাই বলছি, ওরাইজা স্যাটিভা, ওরাইজা স্যাটিভা, তাহলে হয়ে গেল তো। তুমি আমি দেখো না, ঝামেলা করে গেলাম। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এবার ধরো আমে ল্যাংড়া, গোলাপ খাস, আম্রপালি, তোমার হিমসাগর থেকে আরম্ভ করে কত কত আম। তাহলে সবাই যদি এক হতো তাহলে তো ম্যাঙ্গিফেরা ইন্ডিকাই হতো, নিশ্চয়ই নয়। তার মানে এখানে আর একটা কেউ আছে, সাবস্পিসিস, যেটা ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার নামে পরিচিত, লিনিয়াসে দেওয়া ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার বা ত্রিপদ নামকরণ। এনসিইআরটি তে নেয়, বেশি ভাবার দরকার নাই, শুধু এটা বলা যে মানুষের নাম যখন হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, তাহলে একটা সেপিয়েন্স হলো স্পিসিস আর একটা সাবস্পিসিস। প্যান্থেরা লিও পার্সিকা, তাহলে প্যান্থেরা লিও পার্সিকা, প্যান্থেরা লিও টাইগ্রিস, তাহলে সিংহ এবং বাঘের বিজ্ঞানসম্মত নামে রয়েছে এগুলো। তাহলে একই প্রজাতির অন্তর্গত কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক যেমন আম্রপালির সঙ্গে যেমন গোলাপ খাস বা ল্যাংড়ার পার্থক্য রয়েছে। তার মানে সেম নাম হলেই তাতেই কিন্তু শেষ নয়, তারপরেও কিন্তু ভ্যারাইটি, তারপরেও ক্লোন আরো রয়েছে নিচের দিকে। তবে লিনিয়াসের হায়ারার্কি অনুযায়ী স্পিসিস হলো লাস্ট বা ফার্স্ট ট্যাক্সন। হ্যাঁ, তুমি লাস্ট ফার্স্ট কোন দিকে ভাবছো তার উপর ডিপেন্ড করছে, আমরা বলছি স্পেসিফিক লাইন অনুযায়ী বলবো। ওকে, নেক্সট দেখো স্পিসিস এর ক্ষেত্রে একদমই আলাদা। কি তো জাস্ট বেসিস যার মাধ্যমে ভাগগুলো করা হচ্ছে। এই গাছে দুটো পাতা আছে, এই গাছে তিনটে পাতা, চারটে পাতা, পাঁচটা পাতা। আমি যে গাছটা আবিষ্কার করছি তার তিনটে করে পাতা, চলো এই ধরে। তাহলে পাতার সংখ্যা কি, পাতার সংখ্যা হলো কি, ওটার উপরে বেস করে ভাগ করা হচ্ছে। এবার দেখা গেল তিন পাতা যুক্ত এদের আবার ভাগ আছে। দেখা গেলো যে ফুলের রং একটা পিঙ্ক, একটা হোয়াইট, একটা রেড। তো আমার যেটা আছে সেটা হলো হোয়াইট, এখানে ঢুকে গেল। কালার এখানে একটা কি, বুঝা গেল? কি আর ট্যাক্সন তো পুরোই আলাদা জিনিস, ওসব কোনো মিলই নেই। হ্যাঁ, বোঝা গেল কি বললাম? এবার স্পিসিস এর ক্ষেত্রে কি বলছে একবার দেখো, ইট ইজ এ গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড অর্গানিজমস ক্যাপাবল অফ ইন্টারব্রিডিং টু প্রডিউস ফার্টাইল অফস্প্রিং। মারাত্মক লাইন। কি বলতে চাইছে যে প্রজাতি কাকে বলে, প্রজাতির ডেফিনেশন। দেখো যখনই প্রজাতি বা স্পিসিস এর ডেফিনেশন দেওয়া হচ্ছে, তখন বিভিন্ন রকম বিজ্ঞানী বিভিন্ন রকম ডেফিনেশন দিয়েছেন। আমাদের সেসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করে লাভ নাই। কেন? কারণ যেহেতু এনসিইআরটি তে নাই। তারপরেও আমরা যেটা মোস্ট পপুলার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে, ডবঝনস্কি বলে একজন সায়েন্টিস্ট, তিনি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি কিভাবে করেছেন, যে স্পিসিস কাকে বলবো। ঠিক আছে, তো স্পিসিস এর ডেফিনেশন কি হবে, সেখানে এখানে বলা আছে ইট ইজ দ্য গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড অফস্প্রিং ক্যাপাবল অফ ইন্টারব্রিডিং টু প্রডিউস ফার্টাইল অফস্প্রিং। তার মানে হলো যে ধরো এ আর বি দুটো প্রজাতি, সেম কিনা আমি জানি না, এরা ইন্টারব্রিড করলো, দিয়ে দেখা গেল সি এলো। সি তারই মতো কাউরির সঙ্গে ইন্টারব্রিড করলো, দিয়ে দেখা গেল ই এলো। তাহলে এ আর বি সেম প্রজাতি। কেন? বলা আছে ক্লোজলি রিলেটেড অর্গানিজম যখন নিজেদের মধ্যে রিপ্রোডিউস করছে, যদি তার অফস্প্রিংটি ফার্টাইল হয়, স্টেরাইল আর ফার্টাইল দুটো কথা নিশ্চয়ই জানো। ফার্টাইল মানে জননে সক্ষম, আর স্টেরাইল মানে জননে অক্ষম, বন্ধা। তাহলে যদি এখানেই দা এন্ড হয়ে যেত গল্পটা, তাহলে এ আর বি সেম প্রজাতি নয়। কিন্তু এখানে দা এন্ড হয়নি, এখানে সি ও জননে সক্ষম, আর সেই জন্য এসছে ই। তাহলে দুটো প্রজাতি, দুটো ক্লোজলি রিলেটেড গ্রুপ, এখনই প্রজাতি বলছি না, ক্লোজলি রিলেটেড গ্রুপ নিজেদের মধ্যে ইন্টারব্রিড করেছে, দিয়ে একটি ফার্টাইল অফস্প্রিং দিয়েছে। তার মানেই হলো যে অফস্প্রিংটি তার নেক্সট জেনারেশনকে আনতে পারে, সেই তো ফার্টাইল। তার মানে এই সি এর যদি ই হয়, তাহলে এ আর বি সেম প্রজাতি। এবং মোস্ট পপুলার এখনো পর্যন্ত তাই চলে। কারণ যদি আলাদা প্রজাতি হয়,
তাহলে যা তৈরি হবে তা হলো হাইব্রিড। হাইব্রিড হাইব্রিডের নেক্সট জেনারেশন হয় না। এর প্রবলেম আমরা সলভ করেছি ক্লাস 12-এ যখন পলিপ্লয়েড ব্রিডিং পড়ানো হয়, তখন এর প্রবলেমও সমাধান করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখন ট্যাক্সোনমিতে বসে ভাববো, সমাধান হয়নি, তাহলে বুঝতে পারবো ভালো। তাহলে কি বললাম, যে এ আর বি যদি আলাদা প্রজাতি হতো না, তাহলে সি অ্যাকচুয়ালি হাইব্রিড, প্রসেসের নাম হাইব্রিডাইজেশন, তখন সি এর নেক্সট জেনারেশন করা সম্ভব নয়। যেমন ধরো টমেটো আর পটেটো, যে এসছে পমাটো, যে গাছে মাটির নিচে আলু হয় আর উপরে টমেটো হয়, তাহলে পমাটো এক্ষেত্রে হাইব্রিড, কারণ তার নেক্সট জেনারেশন হবে না। ভালো করে বুঝতে হবে। ধরো ধরো বাবা বাজার থেকে একদিন একটা দুটো সাইজের পেঁপে নিয়ে আসছে, বেশ বড় তাগড়াই একটা পেঁপে নিয়ে আসছে। দিয়ে মা ভাবলো যে এই পেঁপেটা এত ভালো, এত ভালো খেতে, এত ভালো দেখতে, এ তো গাছ আমি লাগাবোই বাড়িতে। যে সেই পেঁপেগুলো থেকে বীজগুলো সব বার করে নিলো, যে শুকালো, তারপরে ওই যা করা করলো, যে গাছও হলো, কিন্তু ফল এলো না। আসবে কি করে? হাইব্রিড ছিল তো, হাইব্রিডের নেক্সট জেনারেশন হয় না। এবার তার মানেই এমন নয় বড় কোনো জিনিস এলি সেটা হাইব্রিড। মানে মায়েরা যে ক্ষেত্রে বাবাদেরকে বেশি গাল দেয় আর কি, এইভাবেই, যে কিছু একটা নিয়ে চলে এলি বলবে দেশি মাল আনতে পারো না, সব হাইব্রিড মালগুলো নিয়ে চলে এসো। আজকের দিনে বায়োটেকনোলজির এত উন্নতি, সেখানে দাঁড়িয়ে বলা যায় না যে কোনো বড় জিনিস মানে সেটা হাইব্রিড। হ্যাঁ, আমরা জিন ট্রান্সফারের মাধ্যমে অনেক কিছু করতে পারি, সুতরাং সেটা মানে হাইব্রিড না। ফালতু কথা না বকে এখানে কাজের কথা আসে ভালো। স্পিসিয়েশন মানে হলো নতুন প্রজাতি তৈরির পদ্ধতি। আবার দেখো কি বলছি, বলছি স্পিসিয়েশন মানে হলো নতুন প্রজাতি তৈরির পদ্ধতি, আর সেটা হতে পারে সিম্প্যাট্রিক স্পিসিয়েশন আর অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন। জাস্ট আবার শুনে রাখো, তাহলে হবে। যদি একই ভৌগোলিক অঞ্চলের মধ্যে থেকে সে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে করতে A1, A2, A3, A4 এই করতে করতে দেখা গেল বি হয়ে গেল, তাহলে যেখান থেকে শুরু হয়েছিল A1 আর বি দুটো আলাদা প্রজাতি, সেম জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে থেকে যদি এই ধরনের নতুন প্রজাতি তৈরি করে ফেলে, তখন সেটাকে বলা হবে সিম্প্যাট্রিক। আর যদি এখানে ভালো লাগছে না, আমি অন্য জায়গায় চলে গেলাম, সেখানে গিয়ে আলাদা করে অর্গানিজম হয়ে গেলাম পরে পরে চেঞ্জ করতে করতে, তখন সেটা অ্যালোপ্যাট্রিক। নতুন প্রজাতি তৈরির পদ্ধতির নাম হলো স্পিসিয়েশন। এখানে বিভিন্ন ধরনের স্পিসিসের সংজ্ঞা থেকে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব বা থিওরি দিয়েছেন। তার মধ্যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ডবঝনস্কির দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তার মানে এটা, দুটো ক্লোজলি রিলেটেড অর্গানিজম যখন নিজেদের মধ্যে ইন্টারব্রিড করে, যদি তাদের মধ্যে কোনো ফার্টাইল অফস্প্রিং জন্মগ্রহণ করে, তখন এ আর বি সেম প্রজাতি। আর যদি না করে, তাহলে এরা ডিফারেন্ট প্রজাতি, কারণ দুটো আলাদা প্রজাতির মধ্যে কখনো ক্রস করানো যাবে না। এটা একটু ভুল বললাম, ক্রস করানো যাবে কিন্তু হাইব্রিড হবে, তারা নেক্সট জেনারেশন হবে না। তবু বলে দিচ্ছি বিশেষ দ্রষ্টব্য, এই প্রবলেমকে আমরা পলিপ্লয়েড ব্রিডিং এর মাধ্যমে সমাধান করে ফেলেছি। ঠিক আছে, মানে হাইব্রিডেরও ক্রস করা যাবে, কিন্তু এখানে বলে লাভ নাই, কারণ এখানে মানে এটাই। এরপর তোমাকে ঘোল খাওয়াবে কোথায়, ভালো করে বলছি, একটু শুনে রাখো, মনে রাখবে কি করবে। সেটা হলো এই যে জেনাস, বলছে ইট ইজ দ্য এগ্রিগেট অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস। সবাই জানে, যেমন পটাটো রয়েছে, টমেটো রয়েছে, ব্রিনজল রয়েছে, এটা সবাই সোলানামের ফ্যামিলি। সোলানাম টিউবারোসাম, সোলানাম নাইগ্রাম। ঠিক আছে, তাহলে সোলানাম টিউবারোসাম, সোলানাম নাইগ্রাম সেম, মানে অ্যাকচুয়ালি জেনাস এবং স্পিসিসটা আলাদা, জেনাসটা সেম সোলানাম। এখন টমেটোর সঙ্গে পটাটোর করা গেছে, কারণ তারা সেম জেনাসের মধ্যে আছে। যত কাছাকাছি জেনাসের মধ্যে থাকবে, তত তাদের সঙ্গে হাইব্রিড করার সম্ভাবনা তত প্রবল থাকবে, তাদের মধ্যে ক্রস করানোর সম্ভাবনা তত প্রবল থাকবে। আরে হাইব্রিডও হতে পারে, তাই বলে তুমি পিঁপড়ের সঙ্গে হাতির হাইব্রিড করতে পারবে না। একটা তো লেভেল মেনটেন করতে হবে। আমরা বলছি যে সেম প্রজাতির মধ্যে রিপ্রোডাকশন করলে তারা ফার্টাইল অফস্প্রিং দেবে, তারা সেম প্রজাতি, ঠিক আছে চলো। কিন্তু আমরা তো বিভিন্ন সময় ট্রাই করি
যে হাইব্রিড বানানোর, এর সঙ্গে ওর, ওর সঙ্গে ওর, ওর সঙ্গে ওর, এরকম করে দরকার নেই আমার নেক্সট জেনারেশনে, আমার হাইব্রিডই লাগবে। আমি মজা দেখাবো যে আম গাছে পেয়ারা হয়েছে, দেখে যাও লোক এসে আম গাছে কেমন পেয়ারা হয়েছে। তাহলে এটার সম্ভাবনা কতটা? আমরা বলবো ঠিক ততটা। যত উপর দিকে যাবে তত সম্ভাবনা কমবে, যত নিচের দিকে যাবে সম্ভাবনা বাড়বে। তাহলে সেই অর্থে যদি সেম স্পিসিস এর মধ্যে হয় তাহলে হাইয়েস্ট লেভেলের সম্ভাবনা থাকবে। যদি হায়ারার্কি, লিনিয়াস হায়ারার্কি ছেড়ে দিয়ে তুমি আরো নিচের দিকে চলে যাও তাহলে সম্ভাবনা আরো বাড়বে। আর যদি লিনিয়াস হায়ারার্কির মধ্যেই থাকো তাহলে এটাই তো লাস্ট, এরপর তো কেউ নেই। তাহলে সেখানে লোয়েস্ট ট্যাক্সন স্পিসিস, হাইয়েস্ট ট্যাক্সন কিংডম। তাহলে লোয়েস্ট স্পিসিস এর সঙ্গে স্পিসিসে অবভিয়াসলি হবে। যখনই সেটা জেনাস লেভেলে গেল তখনই সম্ভাবনা কমলো, এরপরে কমবে না, হবেই না বলতে গেলে। অত সোজা নয়। এখানে যদি 5 বার করে একবার লেগে যায়, এখানে দেখা যাবে 500 বার করে একবার লাগার সম্ভাবনা কম রয়েছে। বারবার ট্রাই মারতে হবে যদি একবার লেগে যায় বাই চান্স। কারণ কি, সবই তো আলাদা হয়ে যাবে না। ক্রোমোজোম যদি আলাদা হয় তাদের মধ্যে কখনো লাগে, মানে সেই দুটো অর্গানিজম কখনো ম্যাচ করবে, কখনো হতে পারে তাদের মধ্যে? হবে না। একজনের ক্রোমোজোম সংখ্যা ধরো 12, না না, যখনই জেনাস লেভেলে গেলাম, ধরো একজনের ক্রোমোজোম সংখ্যা 2n = 14, আর একজনের ধরো 2n = 16। এবার বলো n = 7 আর 14-এর 7 আর 16-এর 8, তাহলে একটা ক্রোমোজোমের সেট হলো 8টা, 8টা সেট, একটা 7টার সেট, তারা দুজন পাশাপাশি 2n কি করে হবে? এটা তো সবচেয়ে বেশি ঝামেলা। সবচেয়ে বড় ঝামেলা তো এখানেই রয়েছে, যে এরপরে যে সেল ডিভিশন করাবে কিভাবে। এটা আমরা মাইটোসিস পড়ে ফেলেছি, কিভাবে করাবে? কিন্তু প্রথমেই ঝামেলা, নিউক্লিয়াসে মধ্যে যে ডিএনএ আছে তা নিয়েই ঝামেলা আরম্ভ। তো সম্ভব নয়। যত নিচের দিকে যাব তত তাদের মধ্যে হাইব্রিড করার সম্ভাবনাই বাড়বে। আমরা বলতে চাইছি সেম স্পিসিস এর মধ্যে তো জননই হবে, আমরা তো হাইব্রিডের কথা আসছেই না। আমরা বলছি ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে কি হবে। আমরা হাইব্রিড করতে পারবো যদি তারা সেম জেনাসের মধ্যে হয়, তাদের হাইব্রিড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তুমি আলু গাছের সঙ্গে লঙ্কা গাছের করতে গেলে জীবন বরবাদ হয়ে যাবে, কারণ তারা সেম জেনাসের নয়। কথাটা এটা বলতে চাইছি। যেখানে আলু গাছের সঙ্গে টমেটোতে করতে পারছে, আলু গাছের সঙ্গে ব্রিঞ্জল বেগুনকে করতে পারি, পারতে পারি। বোঝা গেল? এই কথাগুলো বলা হচ্ছে এই কারণের জন্যই, কারণ তারা সেম জেনাসের আন্ডারে ডিফারেন্ট স্পিসিস, সেই জন্য পারবো। বোঝা গেল কি বললাম? নাহলে তো অনেক মজা মজার গাছ আমরা এনেই ফেলতাম। আনি না তা নয়, ওই বললাম 500 বার 5000 বার করবে, একবার লাগবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার আর কি। এবার আমি যেটা বলছিলাম, যে জায়গায় তোমাদের সমস্যায় ফেলবে, আমরা তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের কাছে ইংরেজিতে একটা সমস্যা থাকে। কিরকম সমস্যা? ধরো এই যে একদম নিচে হলো স্পিসিস আর ওপরে হলো কিংডম, দেখো এখানে লেখা অনুযায়ী তুমি বুঝতে পারবে আমার লেখাটা সেই অর্থে কিন্তু ভুল। আমি যখন লিখেছি প্যাটার্নটা বলছি, কিংডম থেকে শুরু করে স্পিসিস এসে শেষ করলাম, এরও আমি ঠিকই দিয়েছি। আমি জানি কি ভুল আছে, কিন্তু আমি যদি স্পিসিস থেকে লিখতে শুরু করতাম একটু মানে সিঁড়িটা করতে একটু অসুবিধা হতো, সেই জন্য ওপর থেকে নিচে সিঁড়িটা নামালাম। কিন্তু দেখো লেখার জায়গাতে দেখো প্রথমে স্পিসিস, তারপর জেনাস, তারপর ফ্যামিলি, তারপর অর্ডার, তারপরে অ্যারোটা এইদিকে যেটা দেওয়া আছে, অ্যারোটা এইদিকে। ওকে, এবার কি বলছি, ধরো কোথায় তোমাকে অসুবিধায় ফেলে দেবে সেটা হলো যে সেম টাইপের কিছু স্পিসিস নিয়ে তৈরি হয় জেনাস। এই জায়গাতে যখন ইংরেজিতে পড়বে না, তখন তুমি বুঝেই উঠতে পারবে না মাঝে জেনাসের কথা যখন বলবে যে পরেরটা চাইছে না আগেরটা চাইছে। কোশ্চেন দিলেই বুঝতে পারবে যে কি সমস্যাটা। যে ধরো ক্লোজলি রিলেটেড জেনাস, তারা একত্রিত হয়ে ফ্যামিলি তৈরি করে, কথা বাংলায় একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু যখনই কোশ্চেন গুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে ইংরেজিতে আসবে, তখন তুমি বুঝে উঠতে পারবে না যে এর নিচের গ্রুপটাকে বলছে না উপরের গ্রুপটাকে বলছে। যখন কোশ্চেন দেবো বুঝতে পারবে ঝামেলা কি আছে। ঠিক আছে, তখনই সমস্যাটা হবে। আর সেখানে দেবো তো নেক্সট দিনে যখন কোশ্চেন দেবো তখন এই প্যাটার্ন বুঝতে পারবে। আর আগে কোশ্চেনের সমস্যার জায়গা ধরেই রাখছি, তো কোশ্চেনটাই বলে দিলে হবে এখন থেকে। সমস্যার জায়গা ধরেই রাখছি যে কি হতে পারে। ওকে,
দেখো ক্লাসে বলছে ইট ইজ দ্য অ্যাসেম্বলেজ অফ রিলেটেড অর্ডারস, এরকম যদি লাইন দেয় তাহলে সেটা তো পড়েই নেবে, এরকম তো দেবে না যে সেম টাইমের অর্ডার দিয়ে তৈরি হয় ক্লাস, এরকম দেবে না, ঠিক আছে। যাই হোক বাদ দাও। ট্যাক্সোনমিক টুলস বা এইডস, যদিও আমাদের ট্যাক্সোনমিক এইডস আমাদের সিলেবাসের বাইরে এখনো, কিন্তু আমরা যখন পড়ছি তখন আমরা জাস্ট এক ঝলকে আমরা বলে দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, না আমি বলছি যতক্ষণ না পর্যন্ত এবারে সিলেবাস দিচ্ছে তুমি তো শিওর হতে পারো না যে এটা বাদ যাবে। আমরা আগের বছর ধরে করছি, তা তো চ্যাপ্টার ধরে ধরে বাদ দিয়ে গেছি, কোনো অসুবিধা নাই, এখন করছি না, বাদ দিয়ে গেছি না, করছি না। কিন্তু আমি বলছি এই চ্যাপ্টারটাই যখন হচ্ছে, আর দুটো কথা বলবো, হ্যাঁ, তাহলেই ঝামেলা মিটে যাবে, তাহলে কেন আমরা বলবো না, ঠিক আছে, জাস্ট এইটুকু। কারণ বোটানিক্যাল গার্ডেন নিয়ে কোনো কথা বলবো না, জুলজিক্যাল গার্ডেন নিয়ে কোনো কথা বলবো না, মিউজিয়াম নিয়েও কোনো কথা বলবো না। হারবেরিয়াম সিট যদি জেনে থাকো তাহলেও বলবো না, যা হয়ে গেল। হারবেরিয়াম আর হারবেরিয়াম সিট আলাদা, যা নিটে কোশ্চেন এসেছে আর ছেলেরা ভুল করেছে সেই জায়গাটুকু শুধু ধরে দিতে পারবো। হারবেরিয়াম হলো সেই ঘরটা যার মধ্যে হারবেরিয়াম সিট রাখা থাকে। ছেলেরা প্রচুর ভুল করে, হারবেরিয়ামকেই ওইটা ধরে নেয়, দিয়ে কোশ্চেনটার অ্যান্সার করে দেয় ঠিক করে, ওইখান থেকে নিজে কোশ্চেন এসছে আগে, যেন এই ভুলটা না হয়। যে সিটের মধ্যে আমরা প্রত্যেকেই পরিচিত হারবেরিয়াম সিট নিয়ে, যে আর্ট পেপারের মধ্যে হারবেরিয়াম সিট, সেই সিটটার মধ্যে যেটাতে গাছটাকে চিপকানো হয় সেটা হলো হারবেরিয়াম সিটটা। এই হারবেরিয়াম সিট গুলো যেখানে যত্ন করে রাখা আছে সেটা হলো হারবেরিয়াম। সুতরাং এই জায়গায় যেন হারবেরিয়াম আর হারবেরিয়াম সিটের মধ্যে পার্থক্যটা যেন মাথায় থাকে। কোশ্চেন যখন অনেকগুলো থাকবে না পরীক্ষার সময়, তখন কিন্তু এসব ছোট ছোট জিনিস কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে, তখন ঝোঁকের বসে কিন্তু অ্যান্সার করে দিয়ে চলে আসবে। সেগুলো যেন না হয় সেই জন্যই জাস্ট মনে করানো, অন্য কোনো কারণ নেই। হারবেরিয়াম নিয়ে আমার বিশেষ কিছু বলারও নেই। ছোট ছেলে হলে বুঝিয়ে বুঝিয়ে বলতাম বা গল্প করে করে বলতাম হারবেরিয়াম কি হ্যান ত্যান এসব, হ্যাঁ, ধীরে বয়সে বলার দরকার নেই। কি ভীষণ ইম্পর্টেন্ট একটি পয়েন্ট হলো কি, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এবার এই সিস্টেমে আমরা কি নিয়ে কথা বলে নেব। ইট ইজ অ্যান analytical method of identification of organisms based on the similarities and dissimilarities. তাহলে ওই যে বললাম, ধরো দুটো পাতা একটা পাতা, দুটো পাতা, তিনটে পাতা, চারটে পাতা, সাপোজ, তাহলে সিমিলারিটি ডিসিমিলারিটি খোঁজা হচ্ছে না। এখানে ডিসিমিলারিটি, যে এর পাতা একটা, এর দুটো, এর তিনটে, চারটে, ডিসিমিলারিটি রয়েছে। তাহলে সিমিলারিটিও খোঁজা হয়, ডিসিমিলারিটি খোঁজা হয়। বলছি এখানে তো আর একজন নাই, এখানে অনেকজন আছে, তা তাদের নিশ্চয়ই সিমিলারিটি আছে, তাই জন্য তারা এক জায়গায় এসে ভরেছে। আর ঠিক বাকি জায়গায় যারা ভরেছে, এই জায়গায় যারা আসে নাই, এর আন্ডারে যারা আসেনি, তারা নিশ্চয়ই ডিসিমিলারিটি শো করেছে, তাই জন্য তারা আলাদা। এটাই বলা হচ্ছে যে কি একটি অ্যানালিটিক্যাল মেথড যার থ্রু দিয়ে অর্গানিজমের সিমিলারিটি ডিসিমিলারিটি ঠিক করা হয়। বোঝা গেল? নেক্সট, it is based on the contrasting characters generally in a pair called couplet. মানে এরকম হয় এটা না হয় ওটা, মেন্ডেলের সূত্রের মতো, মানে মেন্ডেলের মতো, হয় প্রকট নাই প্রচ্ছন্ন, এরকম কেস। তার মানে এই যে একটা পাতা, দুটো পাতা, তিনটে পাতা, চারটে পাতা হচ্ছে না, সেকেন্ড লাইনে এসে হচ্ছে না, এখানে কাপলেটস হিসাবে হয়। কি সব সময় হয় এটা না হয় এটা, এরকম হয়। আমরা তো বলার সময় এমনি বলছি, কিন্তু কি সব সময় তার দুটো অপশন, হয় এটা না হয় এটা। কোন ক্যারেক্টারটা ম্যাচ করছে সেটাকে নিয়ে রাখা হয়, বাকি ক্যারেক্টারটা এখান থেকে বাদ যায়, মানে বাকি বিষয়টা বাদ যায়। ইচ স্টেটমেন্ট ইচ ইন দা কি ইজ কল্ড লিড, মানে প্রত্যেকটা কি এর এগেনস্টে যে স্টেটমেন্ট পাই আমরা, ঠিক আছে, সেটাকে লিড বলা হয়। একটা করে লিড নিয়ে আমরা ক্লাসিফিকেশনের নিচের দিকে এগিয়ে যাও। মানে ধরো একটা কি যখন বলছে, ধরো ফুলের রং হয় ধরো গোলাপি হবে আর নাহলে সাদা হবে, এই যদি হয়, তাহলে সেখানে এই কি এর বেসিস ছিল ফুলের রং, আর যেটা লিড পেলাম সেটা হলো অ্যাকচুয়ালি সে যেখানে প্লেস হলো, এটা একটা লিড দিল। তাহলে একটার পর একটা ক্যারেক্টার এইভাবে ধরে করা হয়েছে, তাহলে প্রত্যেকটা জায়গায় কি ইউজ করা হচ্ছে, মানে কাবলেটসে কোন অপশনকে দুটো অপশন রাখা হয়েছে, হয় এটা না হয় এটা।
কোনো একটা অপশনের মধ্যে সে ম্যাচ করলো, ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর অ্যাকচুয়ালি সে একটা করে স্টেটমেন্ট দিচ্ছে, মানে যেটাকে আমরা লিড বলছি, একটা করে লিড দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে, আর লিডটা দিয়ে সাহায্য করছে যে সে হলো কি, বোঝা গেল? সেই জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ট্যাক্সোনমির ক্ষেত্রে, একটু মাথায় নিয়ে যেতে হবে। এরপর 4টে টার্ম আছে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই 4টে টার্মই মারাত্মক টার্ম, এই 4টে টার্মই পরীক্ষায় আছে, ঠিক আছে? হ্যাঁ, 5টা হবে তাহলে ফর্মাটা অ্যাড করলে। ফ্লোরা, actual account of habitat and distribution of plant species of a given area। তাহলে ফ্লোরা কি বলছে, একটা নির্দিষ্ট হ্যাবিটেটের মধ্যে, মানে বাসস্থানটা নির্দিষ্ট রয়েছে এবং তাদের ডিস্ট্রিবিউশন প্যাটার্ন নির্দিষ্ট রয়েছে। প্ল্যান্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যত সংখ্যক উদ্ভিদ প্রজাতি রয়েছে তাকে সেই এরিয়ায় ফ্লোরা বলা হয়। ঠিক সেম জিনিস হতো যদি ফনা হতো, তাহলে অ্যানিমাল হতো। অ্যাকচুয়াল না, অ্যাকাউন্টই মানে হিসাবটাই আর কি, অ্যামাউন্ট না। অ্যাকচুয়াল অ্যাকাউন্ট অফ হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান্ট স্পিসিস অফ এ গিভেন এরিয়া। শুধুমাত্র প্ল্যান্টের জায়গায় অ্যানিমাল হলে ফনা হতো। তোমাকে ঘোল কি খাওয়াবে, বুঝতে পেরেছো? ফ্লোরাই দেবে কিন্তু ওখানে অ্যানিমাল দিয়ে দেবে, তুমি নেচে নেচে উত্তর করে দিয়ে চলে আসবে, এখানে সমস্যাটা হবে। সেম জিনিস, সেম জিনিস দেবে, প্ল্যান্টের জায়গায় অ্যানিমাল দেবে, আর সেমই রেখে দেবে, ফ্লোরা রেখে দেবে, আর তুমি ফ্লোরা করে দিয়ে চলে আসবে, আর ফনার অপশন ছিল না। এই জিনিসগুলো যেন না হয়, প্ল্যান্টের জন্য ফ্লোরা, অ্যানিমালের জন্য ফনা, ঠিক আছে? ম্যানুয়ালস, ম্যানুয়ালস কি? ম্যানুয়ালস হলো, ভালো করে মনে শুনো, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট টার্ম। দ্য রেকর্ড দ্যাট কন্টেন্স ইনফরমেশন অফ ইনফরমেশন ফর আইডেন্টিফিকেশন অফ নেমস অফ স্পিসিস ফাউন্ড ইন অ্যান এরিয়া, ইন অ্যান এরিয়া। তাহলে কি বলছে, ওই একটা নির্দিষ্ট এরিয়ায় টোটাল যত সংখ্যক স্পিসিসকে পাওয়া যাচ্ছে তাদের সম্পর্কে যে ইনফরমেশন, সেটাকে যেখানে রাখা হয় সেটাকে ম্যানুয়ালস বলা হয়। ধরো একটা বই, সোজা কথা একটা বই, যে বইয়ের মধ্যে ধরো সেই এরিয়ার সমস্ত স্পিসিস সম্পর্কে ডেটা আছে, তাহলে সেটা হলো ম্যানুয়াল। আমরা যেমন ম্যানুয়াল গাইড পাই না, আমরা যেমন গাইড পাই না, কোন একটা যে কোনো জিনিস কিনলে তার একটা ম্যানুয়ালস আছে, সেই সম্পর্কে, হ্যাঁ ইউজার ম্যানুয়াল, সেই সম্পর্কে লেখা থাকে ম্যানুয়াল। তাহলে কোনো একটা পার্টিকুলার এরিয়ায় স্পিসিস সম্পর্কে যত তথ্য যে বইটার মধ্যে থাকে সেটা হলো ম্যানুয়াল। আর মনোগ্রাফ হলো সেম জিনিস কিন্তু অন এনি ওয়ান ট্যাক্সন, মানে ওটা যদি বুক হয় এটা বুকলেট হবে। ম্যানুয়ালস যদি বুক হয় তাহলে এটা বুকলেট হবে, পাতা হবে, 2-4টে পাতা হবে। বলেছে দ্য রেকর্ডস দ্যাট কন্টেন ইনফরমেশন অন এনি ওয়ান ট্যাক্সন, আর আগেরটা ছিল ফাউন্ড ইন অ্যান এরিয়া, ওই এরিয়াতে যত আছে সব। আর এখানে বলেছে একটাই মাত্র ট্যাক্সনের জন্য। তাহলে আশা করি ম্যানুয়ালস আর মনোগ্রাফের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। লাস্ট রয়েছে ক্যাটালগ, অ্যালফাবেটিক্যাল লিস্ট অফ স্পিসিস। দেখো আমরা জানি যে লিনিয়ার হায়ারার্কিতে এইভাবে ক্লাসিফিকেশন করা হয়, নো ডাউট, কোনো সন্দেহ নাই। যেমন আমাদের ক্ষেত্রে স্কুলে ধরো 5 to 12 ক্যাটাগরাইজ করা আছে, 5 এর ছেলে মেয়ে আলাদা, 6 এর যদি মানে যদি ছেলে মেয়ে একসঙ্গে থাকে আর কি, যদি কোয়েড স্কুল হয় সেক্ষেত্রে 5 to 12 ছেলে মেয়ে আলাদা করে করে তাদের খাতা আছে, তাদের নাম আছে, সব ঠিক আছে। এবার ধরো স্কুলে একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে স্কুলের সমস্ত ছেলেদের নাম লাগবে। ও তখন আর 6, 7, 8, 9, 5 ওসব কিছু নাই, ছেলেদের নাম লাগবে। তাহলে কি করতে হবে, নামকে তাহলে অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে। নাহলে সেই সময় প্রোগ্রামের মাঝে কোনো একটি ছেলেকে যার ধরো এস দিয়ে নাম, তাকে খুঁজতে তো কাল ঘাম ছুটে যাবে। যদি এরকম 2-4 হাজার ছেলে থাকে স্কুলে, তো মাথা খারাপ হয়ে যাবে। তার মানে অ্যালফাবেটিক্যালিও দরকার হয় অনেক সময়, ক্লাস ওয়াইজ যেমন দরকার আছে অ্যালফাবেটিক্যালিও অনেক সময় দরকার হয়। স্কুলে কি হয়, রোল নাম্বার অনুযায়ী সাজানো থাকে। আর রোল নাম্বারটা কি করে হয়, তার আগের ক্লাসে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স যেমন করে নাম্বার পেয়েছে সেই অনুযায়ী রোল নাম্বার হয় জেনারেলি, ঠিক আছে? কিন্তু দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডারটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, কারণ কোনো কিছু খোঁজার জন্য, ট্যাক্সোনমি পড়ছি, খোঁজার একটা বিষয় থাকবেই সবসময়। প্রথম যখন আইডেন্টিফিকেশন ছিল তখন খোঁজারই বিষয় ছিল, আর সেই জায়গায় অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানোটা একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, আর সেটাতেই করা হয় ক্যাটালগ। ক্যাটালগে সেটাই করা হয়,
অ্যালফাবেটিক্যাল অর্ডারে বিভিন্ন স্পিসিসকে সাজানো হয়। দ্য লিভিং ওয়ার্ল্ড। স্যার ট্যাক্সন আর ক্যাটাগরি ডিফারেন্ট একবার বলে দিন। ট্যাক্সন আর ক্যাটাগরি, তাই তো? দেখো, এই যে হায়ারার্কির প্রত্যেকটা গ্রুপকে বলা হয় একটা ট্যাক্সন। হায়ারার্কির প্রত্যেকটা স্টেপ হলো একটা করে ট্যাক্সন। তার মানে সেই অর্থে ডিভিশন ট্যাক্সন, ক্লাস ট্যাক্সন, অর্ডার ট্যাক্সন। একটা জিনিস নিশ্চয়ই জানো, আমি বলতে ভুলে গেলাম করে, ডিভিশন ইউজ করা হয় প্ল্যান্টের জন্য আর অ্যানিমালের জন্য ফাইলাম। এই ট্যাক্সনটা দুটোরই কিন্তু আলাদা, হ্যাঁ। মানে সেমই জিনিস যাবো, যদি প্ল্যান্টের হয় ডিভিশন ইউজ করবো, অ্যানিমালের হলে ফাইলাম ইউজ করবো। এবার ক্যাটাগরি কি? ক্যাটাগরি হলো, ধরো কোনো একটা মানে জেনাসের ক্ষেত্রে একটা পার্টিকুলার এরিয়াতে যখন সেই জেনাসটাকে ধরা হচ্ছে তখন তাকে ক্যাটাগরি ধরা হয়। ট্যাক্সন সেই অর্থে যে কোনো ক্লাসিফিকেশনের সমস্ত ওয়ার্ল্ডের যত স্পিসিস আছে সবাইকে নিয়ে ধরা হয়। আর যখন কোনো পার্টিকুলার এরিয়া ভিত্তিক করা হয় তখন সেটাকে ক্যাটাগরি করা হয়। ঠিক আছে, এই ডিফারেন্স রয়েছে।